সাউন্ড আর ছবি ঠিক আছে? আচ্ছা, কথা শোনা যাচ্ছে? অনিন্দিতা, মৌমিতা শুনতে পাচ্ছ? শুনতে পেলে বলবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, মৌমিতা আজকে ফার্স্ট জয়েন করেছো তো? এর আগে তো তুমি তো মনে হয় আজকে প্রথম ক্লাস, তাই তো? মৌমিতা, কথা বলার সময় মাইকের যে অপশানটা রয়েছে ওটা মিউট করা থাকলে ওটা অন করে নেবে, হ্যাঁ, না হলে কথা শোনা যায় না। নিচে একটা মাইকের অপশান থাকে তো ওটা অন করে নিও। আচ্ছা, তুই একটু তোমার সম্পর্কে আমাকে একটুখানি বলো। হ্যাঁ, কোন বছর টার্গেট, কোন বছরের জন্য পড়তে চাইছো, যেহেতু ফার্স্ট ইন্টার। হ্যাঁ, বলো। আওয়াজটা কেটে কেটে আসছিল, এখন ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তুমি ফার্স্ট দিন তো ক্লাসে ছিলে না, ফার্স্ট দিনে ইন্ট্রোডাক্টরি সেশন হয়েছিল। আমাকে একটু আপাতত ফার্স্টে স্টার্টিংয়ে একটু বলে নাও তোমার কোন বছর টার্গেট, এখন কি পড়াশোনা করছো সেই বিষয়টা একটু বলে দাও, যেটা ওরা প্রথম দিনই বলে দিয়েছিল আর কি। দিদি আরেকবার একটু বলুন, আমি ঠিক শুনতে পেলাম। বললাম যে একটু মানে তোমার সম্পর্কে একটু ইন্ট্রোডিউস করো। ফার্স্ট যে ইন্ট্রোডাকশন ক্লাসটা হয়েছিল সেদিন তো তুমি ছিলে না, সেইটাই আর কি আমি বললাম যে কোন বছর টার্গেট, কোন ইয়ারে পড়ছো সেইটা আর কি জিজ্ঞেস করলাম। দিদি আমি এই বছরই তোমার ভিডিও দেখে ইন্সপায়ার, মানে আমার আগে ইচ্ছে ছিল ইউপিএসসি এর প্ল্যান, তো আমি তোমার ভিডিও দেখে ইন্সপায়ার হই। তোমার যে ইয়েটা ছিল, তুমি যে বলেছিলে 10 মে থেকে স্টার্ট করবে, সেটা আমি গতকালই খুঁজে পেয়েছিলাম। আচ্ছা, কালই তোমাকে রিপোর্ট করলাম। তারপরে কাল নয়, আমি 2 দিন হয়তো আগে বলেছিলাম, দিয়ে ক্লাস জয়েন করলাম। তো আমার প্ল্যান আছে যে আমার গ্র্যাজুয়েশন যে বছর শেষ হবে, অর্থাৎ 2028 বোধ হয়, সেই বছরে আমি ইউপিএসসি ইয়ে করবো, ফিল আপ করে আমি সেই বছরই পরীক্ষা দেবো। তার আগে কোচিংটা জয়েন করে আমি যে যে নোটস পাচ্ছি সেগুলো একটু কালেক্ট করে 1 বছর হাতে টাইম পাবো। তুমি বলেছো যে 2 বছর কোচিং, 1 বছর সময়টা পাবো, তো ওটা রিভাইজ করে তারপরে আবার 2028 পরীক্ষাতে বসবো। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে তুমি এই 24-25টা কোচিং করতে চাইছো, কারণ তোমাদের ব্যাচটা মোটামুটি 26 মে অবধি, এপ্রিল মে অবধি চলবে। তারপরে 1 বছর নিজে বাড়িতে পড়ে তারপর 28 পরীক্ষায় বসবে। ঠিক আছে ঠিক আছে, তার মানে এবছর এইচএস দিয়ে কলেজে ভর্তি হয়েছো, তাই তো? হ্যাঁ দিদি। আচ্ছা আচ্ছা, অনার্স নিয়েছো? হ্যাঁ দিদি, ইংলিশ। আচ্ছা আচ্ছা, এখনো যদিও ফর্ম বেরোয়নি, কিন্তু ওটাই নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, কোনো ডাউট আছে থাকলে জিজ্ঞেস করে নিতে পারো, যদি কোনো ডাউট থাকে বলতে পারো। অনিন্দিতারও তাই, যদি আগের রেকর্ডেড ক্লাস রিলেটেড কোনো ডাউট থাকে, জিএস এর হোক বা আদার্স যে কোনো ডাউট হোক, জিজ্ঞেস করে নেবে ফার্স্টে। কোনো কোয়ারি থাকলে, ডাউট থাকলে আগে জিজ্ঞেস করে নিতে পারো। আমি কম্প্রিহেনশন শুরু করার আগে যদি কোনো প্রশ্ন থাকে করে নেবে। হ্যাঁ, আগে যে রেকর্ডেড ক্লাস দিয়েছি ওগুলো দেখে নিও। মৌমিতা মনে হয় পরে জয়েন করেছো, আগে 1 মাসে অনেকটাই ক্লাস হয়ে গেছে। জিএসেরও অনেকগুলো ক্লাস হয়েছে, ইংলিশেরও 3-4টে ক্লাস, 3টে মতো ক্লাস হয়েছে, ম্যাথেরও 2-3টে ক্লাস হয়েছে, আজকেও 2টো ম্যাথ ক্লাস আছে। তো আগের ক্লাসগুলো দেখে নিও, না হলে সিকোয়েন্সটা ধরতে অসুবিধা হবে। ঠিক আছে, একদম 1 নাম্বার থেকে, আজকে এমনি জয়েন করেছো দেখো কোনো অসুবিধা নেই, বাট একদম দেখতে বাড়িতে যখন স্টার্ট করবে তখন 1 নাম্বার ক্লাস থেকে দেখতে স্টার্ট করবে। ঠিক আছে, একদম লিঙ্ক সেকশানে চলে যাবে, গ্রুপের লিঙ্ক সেকশানে গিয়ে একদম স্ক্রল করে নিচে চলে আসবে, দেখবে একদম প্রথম দিন থেকে সব ক্লাস, মেসেজ বা ফাইলস, পিডিএফ সেকশানে ফাইলসের যে সেকশান আছে ওখানে পিডিএফগুলো পেয়ে যাবে। এর আগে যা যা নোটের পিডিএফ দেওয়া আছে ওগুলো ওখান থেকে নিয়ে নেবে। দিদি বলছি যে ওই জিওগ্রাফি। অনিন্দিতা, কথাটা আরেকবার একটু বলো, মিউট হয়ে গেল। অনিন্দিতা শুনতে পাচ্ছ? তোমার ইয়েটা মিউট রয়েছে। হ্যাঁ, আর তুমি কথা বলার আগে মিউটটা অন করে নাও। হ্যাঁ দিদি, বলছি যে ওই জিওগ্রাফিতে দ্য ইন্টেরিয়র অফ আর্ট একটা ছবি ছিল না, তো ওইখানে ইনার কোটটা তো সলিড আর আউটার কোটটা লিকুইড। এবার লোয়ার ম্যান্ডেলটা কি সলিড? না, লোয়ার ম্যান্ডেল আর আপার ম্যান্ডেলটা
না না না, এগুলো সলিড নয়, এগুলো লিকুইড। ম্যান্টেল মানে কি, ম্যাগমা থাকে তাতে, ঠিক আছে, ম্যাগমা। আর ম্যাগমা লিকুইড ফরম্যাটেই হয়। বলো। এখানে লাইন আছে না যে the lower mantle extends beyond the asthenosphere, it is in solid state। বিষয়টা কি দেখো, বেসিক্যালি কি হয়, অ্যাস্থেনোস্ফিয়ার হচ্ছে খুব উইক একটা জোন, ভীষণ লিকুইড থাকে, ঠিক আছে। আর নিচের দিকে লোয়ার ম্যান্টেলের দিকটা যদি আমি বলি, সেটাতে ভারী ভারী জিনিস জমাট বেঁধে কাইন্ড অফ পুরোপুরি সলিড নয়, যেহেতু আমরা এর আগে পড়েছি কি ডেনসিটির জন্য মাঝখানের দিকটাতে ভারী জিনিস থাকে আর ওপরের দিকটাতে হালকা জিনিস থাকে। তো ঘোরে যেহেতু কেন্দ্রের দিকে ভারী জিনিস চলে আসে, ডেনসিটিটা ভারী থাকে মাঝখানের দিকে, সেই হিসেবে লোয়ার ম্যান্টেল কোথায় রয়েছে, লোয়ার ম্যান্টেল নিচে রয়েছে, আপার ম্যান্টেল কোথায় আছে, ওপর দিকটাতে রয়েছে। তো সেই হিসেবে বলতে গেলে লোয়ার ম্যান্টেলেরটা একটু সলিড ফরম্যাটে থাকে, হালকা ঘন মতো থাকে, মানে ওটা পুরোপুরি সলিড বললেও ভুল বলা হবে, কারণ ওটাতে যে জিনিসটা থাকে সেটা জমাট বাঁধলে সলিড হয়, ম্যাগমা থাকে, লাভা থাকে, ঠিক আছে। এবার ওই ম্যাগমাটা ওপরের দিকে বেশি লিকুইড থাকে, লাইক ধরো এরকম যে লিকুইড পাতলা আগুন যেরকম হয় ভলক্যানিক এরাপশনস থেকে যেটা বেরোয়, সেইটা থাকে একদম ওপরের দিকে অ্যাস্থেনোস্ফিয়ারের দিকে। আর তার নিচের দিকে যেটা থাকে সেটা অনেকটা একটু ঘন ফরম্যাটে থাকে, ওটাকে পুরোপুরি সলিড বলা যায় না, ওটা কাইন্ড অফ বলতে পারো ঘন, মানে বেশি সলিড হলে যেরকম যে বেশি লিকুইডটা যখন ডেনসিটিতে ভারী হয়ে যায় তখন যেমন হয় কাইন্ড অফ সেরকম থাকে, বাট পুরোপুরি নয়। যদি জিজ্ঞেস করে যে ম্যান্টেলে কি থাকে, ম্যান্টেলে বলতে গেলে ম্যাগমা থাকে, আর ম্যাগমা জেনারেলি লিকুইড ফরম্যাটে হয়। এবার সেটা কি জলের মতো না, এই লিকুইডটার ডেনসিটি অনেক বেশি ভারী হয়, অনেক ঘন হয়, কারণ ওটা একটা মানে জ্বলন্ত আগুন, লিকুইড আগুন, ওপরে উঠে ভলক্যানিক এরাপশনস হচ্ছে, দেন জমে গিয়ে ওটা লাভা হচ্ছে, ঠিক আছে। তো সেই হিসেবে বলতে গেলে ভেতর দিকটাতে লোয়ার ম্যান্টেলের দিকটা একটু সলিড ফরম্যাটে থাকে, অল্প সলিড ফরম্যাটে ম্যাগমা থাকে, আর ওপরের দিকটা অ্যাস্থেনোস্ফিয়ারে বেশি লিকুইড ফরম্যাটে ম্যাগমা থাকবে, এইটুকুই যা। ম্যাগমা হিসেব মতো লিকুইড, কিন্তু ওটার ডিফারেন্স আছে, একটু ঘনত্বের ডিফারেন্স থাকে, ভারীগুলো নিচের দিকে চলে আসে আর হালকাগুলো ওপরের দিকে চলে যায়, বোঝা গেছে, ওইটুকুই যা পার্থক্য। আচ্ছা, আর কোনো ডাউট আছে? হ্যাঁ বলো। ছবিতেই আছে লিথোস্ফিয়ার, তারপর ব্র্যাকেটে আছে ক্রাস্ট আর ওই আপার ম্যান্টেল নিয়ে তো ওই লিথোস্ফিয়ারটা হয়, তো লিথোস্ফিয়ারে আছে ক্রাস্ট এন্ড আপার মোস্ট সলিড ম্যান্টেল। মানে ওই সলিডের কথাই বলছে এখানে। আপার মোস্ট সলিড ম্যান্টেল কথাটার মানে কি? আপার মোস্ট সলিড ম্যান্টেল মানে হচ্ছে ক্রাস্টের ওই আমাদের যে প্লেট টেকটনিক্সের প্লেটগুলো আছে ওইগুলোর কথা বলা হয়। বেসিক্যালি আমি পড়িয়েছিলাম না সেই যে বিস্কুটের ওপর জ্যামের কনসেপ্টটা, তো ওই যে প্লেটগুলো রয়েছে ওই প্লেটগুলো হচ্ছে বিস্কুট, ঠিক আছে। তো সেই হিসেবে ওগুলো তো সলিড, কারণ ওগুলো যদি সলিড না হতো ওর ওপরে তো আমরা থাকতে পারতাম না, প্লেটগুলো তো সলিড অবভিয়াসলি। তো ওই প্লেটগুলো কিসের ওপর ভাসে? অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসে, ওই লিকুইড অ্যাস্থেনোস্ফিয়ার, মানে কাইন্ড অফ কিরম বলো তো, জলের ওপর 4-5টা ভেলা ভাসিয়ে দাও, এবার ভেলাগুলো তো যদি কেউ না চালায় তাহলে স্বাভাবিকভাবে ওরা একবার এদিক করবে, তো ব্যাপারটা এরকমই। তো ওই জলের ওপর ভেলা যেভাবে ভাসে সেরকমই লিকুইড ম্যান্টেল মানে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে ওই শক্ত প্লেটগুলো ভাসে, দ্যাটস ওয়াই ওইটাকে বলা হচ্ছে সলিড আপার পার্ট অফ দ্য অ্যাস্থেনোস্ফিয়ার, মানে হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরে থাকা আমাদের টেকটনিক প্লেটগুলো, ওই প্লেটগুলো প্লাস তার উপরে থাকা যে আমাদের কন্টিনেন্ট রয়েছে আর হচ্ছে সমুদ্রগুলো রয়েছে তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে আমাদের হচ্ছে তোমাদের ওই ক্রাস্ট তৈরি হয় কতটা অংশ নিয়ে, লিথোস্ফিয়ার তৈরি হয় কতটা অংশ নিয়ে। লিথোস্ফিয়ার হচ্ছে তোমার ক্রাস্টটা পুরোটা থাকবে আর তার সাথে হচ্ছে তোমার নিচের যে অংশটা প্লেটগুলো থাকছে সেইটা নিচে প্লাস অ্যাস্থেনোস্ফিয়ার নিচে, মানে মোটামুটি 400 কিলোমিটার অবধি এক্সটেন্ড হয় ম্যাক্সিমাম। এবার ডিপেন্ড করে কোথাও 200 কিলোমিটার কোথাও 400 কিলোমিটার, কারণ এটা পৃথিবীর সব জায়গায় সেম থাকে না যে ক্রাস্টের পরিমাণ সব জায়গায় সেম হবে বা অ্যাস্থেনোস্ফিয়ারও প্রত্যেকটা জায়গায় সেম হবে, এরকমটা হয় না। কোথাও বেশি পুরু হয় কোথাও পাতলা হয়। তো সেই হিসেবে এই যে সলিড পার্টটা বলেছে, সলিড পার্টটা হচ্ছে ওই টেকটনিক প্লেটের কথা বলা হয়েছে যেটা অ্যাস্থেনোস্ফিয়ারের ওপরেই থাকে, বোঝা গেছে? তো ওইটা নিয়ে আমাদের লিথোস্ফিয়ার তৈরি হয়। লিথোস্ফিয়ার টার্মটার মানে কি? শিলামণ্ডল, বাংলায় আমরা পড়েছি না গুরুমণ্ডল শিলামণ্ডল, সেই শিলামণ্ডল হচ্ছে লিথোস্ফিয়ার। লিথো টার্মটার মানে হচ্ছে শিলা, ঠিক আছে। এবার স্বাভাবিক শিলা বা পাথর কি হবে? সলিডই হবে, নিশ্চয়ই লিকুইড হবে না। তো সেই জন্যই নামটা লিথোস্ফিয়ার হয়েছে, কারণ ওই লিথোস্ফিয়ারে টোটালটা সলিড অংশই থাকে। নিচে তার লিথোস্ফিয়ারের নিচের থেকে যেখান থেকে লিকুইড শুরু হয় সেটা লিথোস্ফিয়ারের মধ্যে ধরাই হবে না, ওটা অ্যাস্থেনোস্ফিয়ারের লিকুইড জোন হয়ে যাবে, বোঝা গেছে? ওইটাই আর কি। আচ্ছা, আর কম্পোজিট ভলকানোসে একটা ওয়ার্ড আছে পাইরোক্লাস্টিক ম্যাটেরিয়াল, ওটা মানে কি? চ্যাটচ্যাটে আঠালো। পাইরোক্লাস্টিক মানে দেখবে যে ভলক্যানিক এরাপশনসের পর যেটা বেরোয় না, একটা হোয়াইটিশ কালারের আঠালো জিনিস বেরোয়, মানে আগুন তো বেরোয় অ্যাট দ্য সেম টাইম তার সাথে কাঁঠালের কষ যেরকম হয় না দেখতে, কাইন্ড অফ ঠিক ওরকম হয়, হোয়াইট কালারের আর খুব আঠালো চ্যাটচ্যাটে হয়, ওইটাকে বলে পাইরোক্লাস্টিক মেটেরিয়াল। আচ্ছা, আর একটা লাইন আছে যে ফার্স্টে the volcanoes are characterized by eruptions of polar and more viscous layers than passage। এখানে তো মেনলি লাভাই বেরোয়, তাহলে তোমার প্যাসেজের থেকে বেশি এটা কেন বলেছে?
না লাভা বেরোয় না এইটা। আচ্ছা এইটা আমি তোমাদের রেকর্ডেড ক্লাস আগের দিনের যেটা দিয়েছি ওটাতে মনে হয় আমি বুঝিয়েছিলাম নাকি বাদ দিয়ে গেছি, আমার এক্স্যাক্ট খেয়াল নেই। আমি যদি বাদ দিয়ে গিয়ে থাকি আমার মনে পড়ছে না, আমি তাহলে পরে পাঠিয়ে দেবো। একটা জিনিস বুঝিয়েছিলাম মনে আছে, মনে করে দেখো যে বুঝিয়েছি কিনা, কারণ একটা সাবডাকশন জোন বুঝিয়েছিলাম, লাইক একটা কন্টিনেন্টাল প্লেট মোটা হয়, তার ওশানিক প্লেট পাতলা হয়, যেটা হ্যাঁ হ্যাঁ ওশানিক প্লেটটা হচ্ছে ব্যাসাল দিয়ে তৈরি হয় আর কন্টিনেন্টাল প্লেট গ্রাফাইট দিয়ে তৈরি হয়। হ্যাঁ ওটা ভারী বলে নিচে ঢুকে যায়, এইবার নিচে ঢুকে গেলে পরে ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে লিকুইড ম্যাগমার মধ্যে পড়ে আর দেন প্রেশার ক্রিয়েট করে ওপরের দিকে চাপ দেয়। তার মানে কি ভাঙছেটাকে, ভাঙছে কি তোমার কন্টিনেন্টাল প্লেট না, ভাঙছে ওশানিক প্লেট। ওশানিক প্লেট নিচে ঢুকে যাচ্ছে এবং ভেঙে ওটা কি পড়ছে ব্যাসাল্ট, কারণ ওশানিক প্লেট তো ব্যাসাল্ট দিয়ে তৈরি হয়। সো এই যে লাভা বা ম্যাগমাটা উঠছে, সো এটার মধ্যে আছেটা কি, এটার মধ্যে আছে ব্যাসাল্ট, বোঝা গেছে? ব্যাসাল্টটাই আগুনে পড়ে গলে গিয়ে আগুন হয়ে যাচ্ছে, আর কিছু না। ব্যাসাল্টটাকেই তুমি যদি আগুনে পোড়াও তাহলে তুমি যে লিকুইড আগুনটা পাবে ওটাই অ্যাকচুয়ালি ওপরে উঠে লাভা বা ম্যাগমা হচ্ছে। সো লাভা বা ম্যাগমা বা ব্যাসাল্ট, লিকুইড ব্যাসাল্ট ইজ নাথিং বাট অল আর সেম, এগুলো সব এক, ঠিক আছে? যখন ওটা ওশানিক প্লেটে থাকছে তখন ওটার নাম ব্যাসাল্ট, যখন ও লিকুইড হয়ে ভেতরে থাকছে ওকে ম্যাগমা বলছি, ওপরে প্রেশার দিয়ে যখন ওপরে ভলকানিক এরাপশনস করছে ঠান্ডা হচ্ছে তখন ওটাকে লাভা বলছি। দ্যাটস ইট, আদারওয়াইজ এরা সবাই এক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি বলছো ওই ফার্স্ট চ্যাপ্টার যেটা পড়িয়েছিলে ওইখানে শেষে একটা চার্টের কথা বলেছিল, চার্টটা তো এই বইতে পেলাম না। না ওটা তোমাদের বইয়ে যারা নতুন ভার্সন বই কিনেছো তাদের নেই, এনসিইআরটি ব্যাচেও বলেছিল যে নেই, আমি এনসিইআরটি ব্যাচে পাঠিয়ে দিয়েছিলাম, দাঁড়াও আমি তোমাদের গ্রুপেও আরেকবার পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ ফরওয়ার্ড করে দিচ্ছি আমি ছবি তুলে। হ্যাঁ ওটা নতুন বইয়ে নেই, অনেকেই বলেছে অনেক জিনিসই নতুন বইয়ে নেই, রক্স অ্যান্ড মিনারেলস চ্যাপ্টারেও বোধহয় একটা চার্ট বাদ দিয়ে গেছে, ঠিক আছে? যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেগুলো দেখা বাকি আছে দেখে নাও, নেক্সট ক্লাসের মধ্যে আবার দেখে নিবে, দেখে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? 16 জুনের পর তোমাদের যেমন লাইভে ক্লাস হয় সেরকমই লাইভ ক্লাসই হবে জিএসে, তার আগে অবধি এখন অবধি রেকর্ডেড ক্লাসটাই হচ্ছে। ইডিয়মস যেটা ওই ইংলিশে ওইখানে একটা ওয়ার্ড ওই বি আপ টু যেটা তুমি বলেছিলে বি ইকুয়াল টু, এখানে তো আছে বি টু বি অবলাইজড টু। কোনটা বলো তো? মানে ইডিয়াম, ইডিয়ামের কত নাম্বারটা বলো একটু? আচ্ছা কিসে, মানে ABCD কোন ইয়েতে রয়েছে? বিতে কততে বলো, বি এর কোন নামটা বলো তাহলেও হবে। বি আপ টু, বি আপ টু এই যে টু বি ইকুয়াল টু মনে হয়, এইটা তো সমান। ও আচ্ছা আচ্ছা, কোথায় তোমাদের নতুন বইয়ে লেখা টু বি অবলাইজ টু? নতুন বই কয়েকটা ওয়ার্ড আমি দেখলাম, মানে তুমি যেটা বলেছো আমি পিডিএফ থেকেই পড়েছিলাম প্রথমে, তারপরে বই কিনেছি, দুই একটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা আচ্ছা হতে পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়, মানে কারণ বই আপডেট হলে তো চেঞ্জ হয়, আমারটা অনেক পুরনো 17 সালে কেনা। আচ্ছা বি আপ টু 23 নাম্বারে রয়েছে টু বি ইকুয়াল টু, আর তুমি ওটা বলছো কি টু বি অবলাইজ টু। আচ্ছা ইকুয়াল টু মানে সমান, দেখো ইকুয়াল মানে সমান, আর অবলাইজড মানে কাইন্ড অফ সমান হয় না, অবলাইজড মানে বাধ্য হয়, লাইক যারা অবলিগেটেড স্টুডেন্ট হয়, অবলাইজড হয়, বাবা মায়ের বাধ্য সন্তান, তাদের ক্ষেত্রে অবলাইজড টু বলা হয় যে তুমি এটা করতে বাধ্য, সেক্ষেত্রে অবলাইজড হয়। বাট টু বি ইকুয়াল টু মানে তো হি ইজ আপ টু অল দ্য ট্রিক্স অফ দ্য ট্রেড টু গ্রাইন্ড হিজ ওন অ্যাক্স, মানে হচ্ছে সে তার সমস্ত ইয়ে করতে সক্ষম। ইকুয়াল টু এখানে খুব সম্ভবত সক্ষম জিনিসটাকে বোঝাতে চেয়েছে, মেবি হতে পারে, ঠিক আছে? ওটা আমি একবার একটু দেখবো, ঠিক আছে? নেট থেকে একবার চেক করে নেব যে কি আছে এখন, কারণ জেনারেলি এখন হতে পারে চেঞ্জ হতে পারে। এবার যেগুলো চেঞ্জ হয়েছে তুমি এক কাজ করো, গ্রুপে আমাকে একটু লিখে পাঠিয়ে দিও যে দিদি এইগুলো পুরনো বইয়ের সাথে নতুন বইয়ের মিল নেই, ঠিক আছে? আমি তাহলে একবার নেট থেকে দেখে নেব। হ্যাঁ নতুন অ্যাড হয়েছে, হ্যাঁ হতে, হ্যাঁ হ্যাঁ সেটা হয়, অসুবিধা নেই, যেগুলো নতুন অ্যাড হয়েছে যদি মানে বুঝতে পারো ভালো করে নেবে, আর যদি কোনোটার মানে বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করে নেবে, তাতে অসুবিধা নেই কোনো। আর একটা ওই এফ এর ফ্ল্যাশ ইন দ্য প্যান, ওটা তুমি ওই বলেছিলে সাডেন সাকসেস, এটা ছিল পুরো ওটাতে দিয়েছে যে সামথিং দ্যাট হ্যাপেন্ড অনলি ওয়ান্স অর ফর এ ভেরি শর্ট টাইম এন্ড ওয়াজ নট রিপিটেড, কাইন্ড অফ সেম। সাডেন সাকসেস মানে হঠাৎ করে যে সাফল্য চলে আসে এবং সেটা বারবার আসে না, ওটা লাকিলি কোনো এক টাইমে এসে গেল, লাইক লটারি লাগার মতো।
যে একবার লটারি লাগতে পারে, তার জন্য তো বারবার লাগবে এরকমটা নয়। তো সেটা তোমাদের ওখানে একটু ইলাবোরেট করে লিখেছে যে যে জিনিসটা একবার হঠাৎ করে আসে কিন্তু পরে আর বারবার আসে না, তো একই ব্যাপার, মানে এমন কিছু আলাদা কিছু নেই, মানেটা সেমই আছে দুটোরই। কিন্তু বিষয়টা হচ্ছে কি তোমাদের ওখানে যেটা দিয়েছে সেটা অনেক সময় অপশানে থাকে না, অপশানেই সাডেন সাকসেসটাই থাকে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসছে যখন, কারণ কি বলো তো অপশান সবসময় ছোটো ছোটো ওয়ার্ডের হয়, এত লাইন এতটা লিখে জেনারেলি ইডিয়ামের ইয়ে অপশান দেয় না, কারণ ওরা চায় যে ছেলে মেয়ে ওটার মানেটা বুঝে নিক। আর তোমাদের বইয়ে যেটা লেখা রয়েছে না ওটা পুরো নিজেরা ইলাবোরেট করে দিয়েছে, এক্সপ্লেন করে দিয়েছে যে এটার মানে ওটা, সাডেন সাকসেসের মানে হচ্ছে ওইটা যেটা এখন তোমাদের বইয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে অসুবিধা নেই, তুমি বাংলা মানেটা ক্লিয়ার করো, কারণ ইংলিশের অনেক সময় এক এক জায়গায় এক এক রকম থাকে, বাংলা মানে যদি ক্লিয়ার থাকে অসুবিধা হবে না। আর এটার ক্ষেত্রে আমাদের দুটো করে রাখতে হবে, মানে আমি তো শুধু বাদিকটা দেখছি, ডান দিকটা পুরোটা মুখস্থ করছি। যে কোনো একটা, যে না না যে কোনো, ওই দেখো যেটা প্রথমে রয়েছে না ওইটাই কোশ্চেনে থাকে, দুদিক মুখস্থ করতে হয় না। প্রথমে যে অংশটা রয়েছে ওটা কোশ্চেনে থাকে, আর পরের যেটা রয়েছে ওইটা, যেমন ধরো এই যে একদিনকে আগে যে বাই হুক অর বাই ক্রুক, এইটা কোশ্চেনে থাকবে, ঠিক আছে? বাই ফেয়ার মিনস অর ফাউল ওইটা তোমাকে অ্যান্সারে লিখতে হবে। সো প্রথমটা তোমার মুখস্থ করার দরকার নেই, প্রথমটা এমনি পড়ে নাও, পড়ে পরেরটা মুখস্থ করো শুধু। তুমি কে পর্যন্ত বলেছিলে? আমি পড়েছি এই সপ্তাহে মোটামুটি পুরোটা পড়েছি, শুধুমাত্র সিটা হয়নি, সিটার পিডিএফ পড়েছিলাম, দিয়া হয়নি বলে আর করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, যখন ইডিয়াম ধরবো তখন বলো, অসুবিধা নেই, পড়তে থাকো, হয়ে যাবে আস্তে আস্তে, না জমালেই হলো। আচ্ছা ইয়েটা কম্প্রিহেনশন থেকে আমরা স্টার্ট করছি। আগের দিনে কালকে একটা পিডিএফ পাঠিয়ে দিয়েছিলাম, প্রিন্ট করেছো? না করলে পিডিএফ খুলে রাখো তাহলেও হবে। পিডিএফ যদি প্রিন্ট না হয়ে থাকে, মৌমিতা পিডিএফ মনে হয় প্রিন্ট হয়নি, তুমি পিডিএফটা খুলে রাখো। দেখো আমি একটা কাল রাত্রিবেলায় একটা পাঠিয়েছি বোধহয়, সিস্যাটের একটা পিডিএফ, ঠিক আছে গতকাল, হ্যাঁ ওটার পিডিএফটা খুলে রাখো, কম্প্রিহেনশন থেকে আজকে করাবো। আর হচ্ছে সামনে খাতা পেন রাখো, তুমি আপাতত অ্যান্সারগুলো ওই এক দিয়ে পাশে এ বি এইভাবে করে লিখে নাও, পরে পিডিএফ প্রিন্ট করে ওখানে টিক দিয়ে নিও। আচ্ছা আমি ফার্স্ট কম্প্রিহেনশন থেকে স্টার্ট করছি। এখানে আমি দেখো ওই পিডিএফটার মধ্যে অঙ্ক, জিআই, কম্প্রিহেনশন সব আছে, আমি ওগুলো আর ডিলিট করিনি, হ্যাঁ যেগুলো ম্যাথ রিজনিংয়ের কোশ্চেন ছিল ওগুলো আমি আর সরাইনি, ওগুলো আছে থাকুক, তাহলে তোমাদেরও একটা আইডিয়া হবে যে কীরকম ধরনের কোশ্চেন আসে ম্যাথ রিজনিংয়ে, ইউপিএসসিতে, সিস্যাটে, তাহলে একটা আইডিয়া হবে। ওই জন্য তোমাদের রেফারেন্সের জন্য আমি ওটা রেখে দিয়েছি, ওটা তোমরা দেখে নিও। আমি ইংলিশের কম্প্রিহেনশনের আজকে করাচ্ছি, ঠিক আছে? 24টা মতো কম্প্রিহেনশন আছে, আজকে আমরা 12টা মতো করব। আচ্ছা ফার্স্ট প্যাসেজটা স্টার্ট করছি। দেখো প্যাসেজ 1 1 নাম্বার কোশ্চেন কি বলছে, আগে আমরা কোশ্চেনের ইয়েটা একবার দেখে নিই। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। ক্রাক্স জানতে চাইছে, তো এর আগে আমরা কি করেছি, ক্রাক্স জানতে চাইলে আমরা কি করি, জেনারেলি ক্রাক্স কোথায় থাকে, পুরোটাকে জিস্ট, ক্রাক্স মানে কি জিস্ট, পুরোটা পড়ে যেটা আমি মানে বুঝবো, এবং সেটা ডিরেক্টলি আমার প্যাসেজে নাও থাকতে পারে, ডিরেক্টলি হয়তো ওভাবে নাও থাকতে পারে, বাট পড়ে আমি কি বুঝতে পারছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার, দ্যাট ইজ কল দি ক্রাক্স। আচ্ছা প্যাসেজ আমরা পড়ছি, কি বলছে, tigers live in some of the most important but also most highly threatened habitats on the planet where many of Asia's most exceptional species thrive। বলছে কি এশিয়া মহাদেশের এক্সেপশনাল ব্যতিক্রমী যে প্রাণীগুলো রয়েছে তারা যেখানে থাকে, বাঘও মানে টাইগারও সেখানেই থাকে, এবং যতটা বাঘ আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোতে থাকে তার সাথে সাথে হাইলি থ্রেটেন্ড হ্যাবিটেট অন দ্য প্ল্যানেট, হাইলি থ্রেটেন্ড, এবং যেখান থেকে তাদের বিলুপ্ত হওয়ার চান্স এখন যত দিন যাচ্ছে বেড়ে চলেছে, তার কারণ হচ্ছে তারা প্রচণ্ড একটা ভয়ের মুখে, থ্রেটের মুখে বসবাস করছে। ইন সুমাত্রা ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট form the only habitat in the world where tigers are found to live alongside orangutan, rhinos and elephants। বলছে শুধুমাত্র সুমাত্রাতেই, জাভা সুমাত্রা নাম শুনেছো ডেফিনেটলি, আমাদের এশিয়ার যে আইল্যান্ড যেগুলো রয়েছে মায়ানমার, জাপান ওই সাইডে রয়েছে, ঠিক আছে? বলছে সুমাত্রাতেই একমাত্র ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট, ডেন্স মানে ঘন, ট্রপিক্যাল ফরেস্ট মানে হচ্ছে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ যেগুলো হয়ে থাকে সেগুলো, ট্রপিক্যাল মানে ক্রান্তীয়, যেটা ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে থাকে। ডেন্স ট্রপিক্যাল ফরেস্ট ফর্ম ওনলি হ্যাবিটেট ইন দ্য ওয়ার্ল্ড, একমাত্র জায়গা যেখানে কিনা টাইগার কাদের সাথে থাকে, বাঘ কাদের সাথে থাকে, ওরাংওটাং, ওরাংওটাং মানে হচ্ছে বানর প্রকৃতি, ঠিক আছে? এপ ফ্যামিলির থেকে বিলং করে, লাল কালারের যে বানরগুলো হয় একটু রেডিশ টাইপের দেখতে, তাদের ওরাংওটাং বলে, মানে আমাদেরই অ্যানসেস্টার ছিল, মানুষের অ্যানসেস্টার। রাইনোস আমাদের ওই কি বলে গন্ডার, আর হচ্ছে এলিফেন্ট হাতি, এদের সাথে থাকে। প্রোটেক্টিং টাইগার ল্যান্ডস্কেপ নট অনলি হেল্পস টু প্রোটেক্ট দিস ম্যাজেস্টিক বিগ ক্যাটস বাট অলসো থাউজেন্ডস অফ আদার স্পিসিস। বলছে কি যে বাঘকে রক্ষা করলে শুধুমাত্র বাঘ রক্ষা পাবে তা নয়, এর সাথে সাথে অন্যান্য বড় বড় যে প্রাণীগুলো রয়েছে তারাও রক্ষা পাবে, মানে বাঘের ওপর নির্ভর করে বাঘকে বাঁচিয়ে রাখতে গেলে অনেকগুলো প্রাণীও ইন্টার কানেক্টেড, একে রক্ষা করলে বাকিরাও রক্ষা পাবে, ঠিক আছে? এ মরে গেলে বাকিরাও মরে যাবে, এরকম একটা ব্যাপার।
Left with just 5% of the range where they used to roam, tigers are losing their homes to deforestation, infrastructure and other human disturbances, forcing them into rapidly diminishing pockets of nature. বলছে left with just 5% of range, গোটা বিশ্বে মাত্র 5% রেঞ্জ রয়েছে, টাইগার রেঞ্জ রয়েছে যেখানে বাঘরা নিশ্চিন্তে থাকতে পারে, বাকি সবটাই নষ্ট হয়ে গেছে কিসের জন্য? আর বাকি জায়গায় টাইগাররা জাস্ট রোম করছে, রোম মানে হচ্ছে এদিক ওদিক জাস্ট ঘুরে বেড়ানো, উদ্দেশ্যহীন মারবে, মানে প্রোটেক্টেড জায়গায় নেই, ঠিক আছে? কেন তাদের ঘর হারিয়ে ফেলছে? ডিফরেস্টেশন, গাছ কেটে ফেলছে, ইনফ্রাস্ট্রাকচার, আমাদের এই যে রাস্তাঘাট হচ্ছে, রেল লাইন হচ্ছে, তারপর ড্যাম হচ্ছে, এয়ারপোর্ট হচ্ছে, যার জন্য প্রচুর পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো তৈরি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, অ্যান্ড আদার হিউম্যান ডিস্টারবেন্সেস, এছাড়া মানুষ ডিস্টার্ব করছে, ফোর্সিং দেম ইন্টু র্যাপিডলি ডিমিনিশিং পকেটস অফ নেচার, এবং যেটা কিনা তাদেরকে বাধ্য করছে আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যেতে। ডিমিনিশ মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, কমে যাওয়া, ঠিক আছে? তো এটার মানে কি বোঝাতে চাইছে? যে টাইগারকে রক্ষা করাটা আমাদের প্রয়োজন, সোসাইটি মানে নেচারকে রক্ষা করার জন্য, বিকজ টাইগারের ওপর নির্ভর করে আরও অনেক প্রাণী থাকে। একটা ছোট এক্সাম্পল বোঝাই তাহলে বুঝতে পারবে। যেমন ধরো গ্রাসল্যান্ড, ঘাস থাকলে ঘাস কে খায়? ঘাস হরিণ খায়। এবার ঘাস যদি নষ্ট হয়, হরিণের খাবার কমে যাবে, স্বাভাবিকভাবে হরিণের পপুলেশন কমে যাবে, বা যে সমস্ত ভেষজ প্রাণী রয়েছে যাদেরকে টাইগার খেয়ে বাঁচে তাদের পপুলেশন কমে যাবে, বিকজ তারা ঘাসের ওপর, গাছপালার ওপরে নির্ভরশীল। সো আমরা যদি অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলি, গাছপালা না থাকে, তাহলে কি হবে? আমাদের যে ভেষজ প্রাণীগুলো রয়েছে তারা মারা যাবে। লাইক ধরো আমাদের হরিণ হতে পারে বা আদার্স ক্যাটেল হতে পারে, যাদেরকে কে খাচ্ছে? যাদেরকে খাচ্ছে টাইগার। এইবার স্বাভাবিক যদি হরিণের পরিমাণ কমে যায় তাহলে কি হবে? টাইগারের পরিমাণও কমে যাবে। আবার অ্যাট দ্য সেম টাইম টাইগার যদি কমে যায়, টাইগারের ওপর যে যারা টাইগার যাদেরকে প্রে করতো তারা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। এবার যখন তারা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, এগুলো ওভারল্যাপ মানে ইন্টারকানেক্টেড হয়, ঠিক আছে? যদি ধরো বাঘ কমে যায় তাহলে, হ্যাঁ বলো কি বলছো অনিন্দিতা, কিছু বললে? হ্যাঁ, মানে এই সাইকেলটা যেটা সেটাকে খাদ্য শৃঙ্খল বলে। এক্স্যাক্টলি খাদ্য শৃঙ্খল, এবং অ্যাট দ্য সেম টাইম একটা প্রাণী যদি কমে যায় তার উপর নির্ভর করে থাকা বাকি জিনিসগুলো নড়বড়ে হয়ে যায়। তো এইটাই বলতে চেয়েছি এখানে ক্রাক্সে। এইবার এই যে কনসেপ্টটা আমি বোঝালাম না, এটাকে এক ধরনের টার্মে বলা হয়ে থাকে, ঠিক আছে? এটা এনভায়রনমেন্টে এক ধরনের টার্ম ইউজ করা হয়, এই প্রাণীটাকে এক ধরনের প্রাণী বলা হয়। এইবার সেইটা তুমি হয়তো যারা এনভায়রনমেন্ট পড়েনি তার কাছে এই কোশ্চেনটা খুব কঠিন, যারা এখন অবধি এনভায়রনমেন্ট পড়েনি, বাট যে একবার এনভায়রনমেন্ট পড়েছে এই কোশ্চেনটার অ্যান্সার সে একবার চাকিয়েই বলে দিতে পারবে, ঠিক আছে? আমি অপশানগুলো পড়ছি, শোনো কি বলছে। অপশান এ বলছে, ডিউ টু ডিফরেস্টেশন অ্যান্ড আদার হিউম্যান ডিস্টারবেন্স দ্য টাইগার হ্যাজ বিকাম দ্য মোস্ট থ্রেটেন্ড স্পিসিস অন দি আর্থ। মোস্ট থ্রেটেন্ড স্পিসিস, সব থেকে থ্রেটেন্ড। এখানে কি একবারও বলেছে সব থেকে থ্রেটেন্ড? ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা জিনিস বলেছে ফার্স্ট লাইনে, সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে একবার মোস্ট থ্রেটেন্ড বলেনি, বাট অলসো মোস্ট হাইলি থ্রেটেন্ড মানে হচ্ছে বেশি পরিমাণে থ্রেটেন্ড হচ্ছে। তার মানে এই নয় যে একমাত্রই টাইগারই থ্রেটেন্ড, বাকি অনেক প্রাণী আছে যারা থ্রেটেন্ডের মুখে রয়েছে। তো টাইগারই যে একমাত্র মোস্টলি থ্রেটেন্ড সেটা বলা যায় না, ঠিক আছে? তবু ঠিক আছে, আমরা ধরলাম, বাদ দিচ্ছি না এখনই। বিতে বলছে, বিং দ্য কিস্টোন স্পিসিস ইট ইজ ক্রিটিক্যাল টু প্রিজার্ভ টাইগার হ্যাবিটেটস। সিতে বলছে, এশিয়া হোল্ডস দ্য হাইয়েস্ট পপুলেশন অফ টাইগার অ্যান্ড দ্য মেজরিটি হ্যাভ দেয়ার হ্যাবিটেট ইন সুমাত্রা। ডিমিনিশিং হ্যাবিটেটস অফ টাইগার্স ক্যান থ্রেটেন হিউম্যান লাইফ ডিউ টু ফ্রিকুয়েন্ট হিউম্যান ওয়াইল্ড লাইফ এনকাউন্টার। বলো কোনো আইডিয়া? না পারলেও কোনো অসুবিধা নেই, না পারলেও বলবে যে দিদি বুঝতে পারছি না বা কিছু, যেটা মনে হচ্ছে অ্যান্সারে সেটা কি হতে পারে। দেখো বেসিক্যালি বাকি তুমি যদি দেখতে যাও, এ সি ডি বেশিরভাগই প্যাসেজের মধ্যেই দেওয়া আছে লাইনগুলো। ডিমিনিশিং হ্যাবিটেট আমরা পড়লাম, এশিয়াতে হচ্ছে টাইগার পপুলেশন রয়েছে, সুমাত্রাতে রয়েছে, বাট হ্যাঁ এটা মেজরিটি আছে একথা একবারও বলেনি। এশিয়াতে সুমাত্রাতে যে মেজরিটি রয়েছে একথা বলেনি, শুধু বলেছে সুমাত্রাতে রাইনো, ওরাংওটাং, এলিফ্যান্ট এদের সাথে টাইগার থাকে, দ্যাটস ইট। তার মানে এই নয় যে ওখানেই সবচেয়ে বেশি আছে, অন্য কোথাও যে থাকতে পারবে না একথা বলেনি, ঠিক আছে? দেখো কোনটা হতে পারে। এইমাত্রই আমি তোমাদেরকে বললাম জিনিসটা, যে টাইগারের থাকার ওপর অনেক কিছু নির্ভর করছে, তো সুতরাং টাইগারকে রক্ষা করা কেন প্রয়োজন। কি হতে পারে, কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে বিটা হতে পারে, কারণ যে ওটা খুবই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ওর বাসস্থান করা, বাকি বিটা হতে পারে। আচ্ছা, অনিন্দিতার কিছু মনে হচ্ছে?
দেখো না জানলে লিখে নাও, কারণ এনভায়রনমেন্ট তোমরা এখনো অবধি আমার কাছে পড়োনি। কিস্টোন স্পিসিস মানে কি, যেটা আমি এতক্ষণ বোঝালাম ওটা অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে। কেন বলছে বিং কি দ্য কিস্টোন স্পিসিস ইট ইজ ক্রিটিক্যাল টু প্রিজার্ভ টাইগার হ্যাবিটেটস। এইখানে মেন অ্যান্সার রয়েছে ওই কিস্টোন স্পিসিস। আমি বললাম না যে যে প্রাণীদের ওপর নির্ভর করে বাকিরা নির্ভরশীল হয়, মানে একটা জায়গায় যদি টাইগার কমে যায় সেটা হচ্ছে সেখানকার কিস্টোন হবে, মানে হচ্ছে ইন্ডিকেটার স্পিসিস। কিস্টোন স্পিসিস আর ইন্ডিকেটার স্পিসিস অলমোস্ট সেম, পার্থক্যটা কি একটু বুঝিয়ে দিই। কিস্টোন স্পিসিস মানে হচ্ছে সবার মধ্যে যে সবাইকে মেনটেন করে, লাইক কিস্টোন নামের মধ্যে কি রয়েছে মানে চাবি, ভালো থাকার চাবি, বাকিদের নির্ভরশীলতার চাবি। তো কিস্টোন স্পিসিস মানে হচ্ছে যে হচ্ছে স্তম্ভ। তো টাইগার এখানে হচ্ছে কিস্টোন স্পিসিস। সো টাইগারকে যদি আমরা প্রোটেক্ট করি বাকিরা অটোমেটিক প্রোটেকশনে থাকবে, ঠিক আছে। তো সেটাই বলছে বিং দ্য কিস্টোন স্পিসিস ইট ইজ ক্রিটিক্যাল টু প্রিজার্ভ টাইগার হ্যাবিটেটস। যেহেতু টাইগার একটা কিস্টোন স্পিসিস সেহেতু এটা ভীষণ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ক্রিটিক্যাল টু প্রিজার্ভ দ্য টাইগার হ্যাবিটেট। টাইগারের যে হ্যাবিটেট বা জায়গা, থাকার জায়গা রয়েছে, বাসস্থান রয়েছে, সেগুলোকে আমাদের প্রোটেক্ট করতেই হবে, কারণ টাইগার ইজ এ কিস্টোন স্পিসিস। আর টাইগারের কমে যাওয়ার ফলে বাকি যেগুলো যখন কমতে শুরু করবে তখন আমরা টাইগারকে কি বলবো, ইন্ডিকেটর স্পিসিস। ইন্ডিকেটর মানে কোনো কিছুকে ইন্ডিকেট করে। যদি দেখো কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে হরিণ বেড়ে গেছে আর হরিণরা ঘাস পাচ্ছে না ঠিক মতো, মানে ধরো আজকে 10টা হরিণ যদি থাকে, 10টা হরিণের অনেক খাবার আছে, বাট টাইগার মরে গেলে 100টা হরিণ হয়ে যাবে, কারণ ওদের মারছে না কেউ, ওদের কোনো শিকার করছে না। তো স্বাভাবিকভাবে ওই 100টা হরিণ নিজেরা মারপিট করতে শুরু করবে, ঘাস পাচ্ছে না, ঘাস তো লিমিটেড, ঘাস তো ওভাবে পাচ্ছে না। তো স্বাভাবিকভাবে তখন কী হবে, মারপিট করার ফলে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, যারা ফিট থাকবে তারা বেঁচে যাবে, আর যারা ফিট থাকবে না তারা লড়াই করে যদি খাবার খেতে না পারে তারা মারা যাবে। তো তার ফলে কী হবে, একটা টাইমের পরে হয়তো দেখা যাবে যে হরিণের পপুলেশনও আস্তে আস্তে কমতে শুরু করেছে, কারণ মারপিট করছে যারা একে অপরের সাথে খাবারের জন্য। তো তখন আমরা কি বলবো, যে ওই জায়গার ইন্ডিকেটর স্পিসিস ছিল টাইগার। তো টাইগারের পপুলেশন কমে যাওয়ার জন্য এদেরকে, যে টাইগার যাদেরকে খেত তাদের পপুলেশন অতিরিক্ত বেড়ে গেছে, ওখানকার ঘাস কমে গেছে, গাছপালা কমে গেছে, ওখানে বায়োডাইভার্সিটি নষ্ট হয়ে গেছে। আর ঘাস গাছপালা এগুলো কি করে, আমাদের জীববৈচিত্র্যটাকে ধরে রাখে, বায়োডাইভার্সিটিকে ধরে রাখে, বোঝা গেছে। সো টাইগার ইজ আ কিস্টোন স্পিসিস, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিকেটর স্পিসিস। এগুলো এনভায়রনমেন্টে আমরা পড়বো, বায়োডাইভার্সিটি যখন পড়বো সেখানে। বাট আপাতত এই যে আমি বললাম ক্রাক্সে যে এই দেখো ACD সবকটাই প্যাসেজে একটু বলা আছে, বাট আমি বললাম ক্রাক্স মানে পুরো প্যাসেজ পড়ে যেটা জিস্ট হবে, যেটা মানে হবে, সেটাই অ্যান্সার হবে, বোঝা গেছে। সো অপশন বি হচ্ছে অ্যান্সার। সো কিস্টোন স্পিসিস মানে যে পুরো জায়গাটাকে রিপ্রেজেন্ট করে তাকে বলা হয় কিস্টোন স্পিসিস। আচ্ছা, পরের প্যাসেজে আসি। 2 নম্বর প্যাসেজ কি বলছে, এটাতে জানতে চেয়েছে অ্যাজাম্পশন মানে কি, ডিরেক্টলি বলা থাকবে না, বাট আমাকে অ্যাজিউম করে নিতে হবে, ঠিক আছে। এই যে ফলোইং, এই যে বেসড অন দ্য অ্যাবাভ প্যাসেজ দ্য ফলোইং অ্যাজাম্পশনস হ্যাভ বিন মেড। আচ্ছা, অ্যাজাম্পশনস যখন কোনো কোশ্চেনে থাকে তখন চেষ্টা করবে অপশানগুলো আগে পড়ার, তাহলে অ্যান্সার খুঁজে পাওয়াটা একটু সোজা হয়। অপশান কি বলেছে, সোশ্যাল সিকিউরিটি মেজার আর দ্য বেস্ট ওয়ে টু এনশিওর আ ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ অফ অ্যান এমপ্লয়ি অ্যান্ড হিজ ফ্যামিলি। More than salary, it is the sense of belongingness towards the workplace which motivates employee to work. আচ্ছা, বুঝতে পারছি না, বাট এখন অবধি যেহেতু প্যাসেজ পড়িনি তবু এইটুকু বুঝতে পেরেছি সোশ্যাল সিকিউরিটির কথা বলছে। সোশ্যাল সিকিউরিটি কী হয় বলো তো, স্যালারি, তোমাদের যে মান্থলি টাকাটা থাকে বা পেনশন থাকে, এগুলোকে সোশ্যাল সিকিউরিটি বলে, ঠিক আছে। আচ্ছা, এটা সোশ্যাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট এই রিলেটেড একটা রয়েছে ফার্স্ট অপশানে। সেকেন্ডটাতে বলছে মোর দ্যান স্যালারি, মানে মান্থলি যে টাকাটা আমরা পাই স্যালারিটা, সেটার থেকেও বিলঙ্গিংনেস টুয়ার্ডস ওয়ার্ক প্লেস, মানে যে জায়গায় আমরা কাজ করি সেইখানের প্রতি বিলঙ্গিংনেস থাকা। বিলঙ্গিংনেস মানে ভালোবাসা, আমাদের যেটা বাবা মায়ের প্রতি, আমাদের নিজেদের পরিবারের প্রতি, ফ্যামিলির প্রতি আছে, দ্যাট ইজ কল দি বিলঙ্গিংনেস, ঠিক আছে। বিলংস টু, আমরা বলি না বিলং টু মানে কি, আমি তোমার তুমি আমার, দ্যাট ইজ কল বিলংস টু। তো বিলঙ্গিংনেস মানে হচ্ছে যাদের প্রতি সেলফলেস ভালোবাসা। তো বলছে টাকার থেকেও, স্যালারির থেকেও ওয়ার্ক প্লেসের প্রতি, চাকরির জায়গার প্রতি ভালোবাসা থাকাটা বেশি ইম্পর্টেন্ট, হুইচ মোটিভেট দ্য এমপ্লয়ি টু ওয়ার্ক, যেটা কিনা এমপ্লয়িকে মোটিভেট করে কাজ করতে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, আমরা তো জানি না, প্যাসেজ পড়ে নিই একবার। The purpose of any social security measure is to give individual and families the confidence that their level of living and quality of life will not erode by social or economic eventuality. হ্যাঁ, কি বলছে, পারপাস অফ এনি সোশ্যাল সিকিউরিটি মেজার, আমাদের যে সোশ্যাল সিকিউরিটি মেজারগুলো রয়েছে, যেমন ধরো এই যে তোমার স্যালারি হতে পারে, পেনশন হতে পারে, প্রভিডেন্ট ফান্ড হতে পারে, সরকার যে ভাতাগুলো দেয় সেগুলো সোশ্যাল সিকিউরিটির মধ্যে আসে, যেমন ধরো এই যে লক্ষ্মীর ভাণ্ডার, মনরেগা, 100 দিনের কাজ, দিস অল আর সোশ্যাল সিকিউরিটি, ঠিক আছে। আচ্ছা, মানে হচ্ছে সামাজিকভাবে ন্যায় বিচার দেওয়া।
মেজার ইজ টু গিভ ইন্ডিভিজুয়াল ফ্যামিলিজ আছে, ইন্ডিভিজুয়াল মানে একজন ব্যক্তিকে এবং পরিবারকে কনফিডেন্স দেয়, আত্মবিশ্বাস দেয় দ্যাট দেয়ার লেভেল অফ লিভিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ উইল নট এরোড বাই সোশ্যাল ইকোনমিক ইভেন্চুয়ালিটি। তাদেরকে একটা কনফিডেন্স দেয়, মনে একটা শান্তি দেয় যে হ্যাঁ আমাদের সামাজিক এবং অর্থনৈতিক অসুবিধা কোনো রকম হবে না, যদি কোনো খারাপ সিচুয়েশনও আসে, ইভেন্চুয়ালিটিও যদি আসে, তাতেও আমরা সমস্যায় পড়বো না, কারণ আমরা জানি আমাদের কাছে পয়সা আছে। A worker works not only for economic motivation but also for the sense of belongingness and security within his workplace। বলছে একজন ওয়ার্কার কাজ করে নট অনলি ফর ইকোনমিক মোটিভেশন, শুধুমাত্র টাকা পয়সার মোটিভেশনের জন্য নয়, টাকা তার মানেটা কি, নট অনলি বাট অলসো, টার্মটা কখন ইউজ হয় আমরা মাধ্যমিকে করেছিলাম, নট অনলি বাট অলসো মানে দুটোই, বোথ, তাই তো, তার মানে এটাও এটাও দুটোই দরকার। একজন ওয়ার্কারের কাজের প্রতি মোটিভেশন থাকার জন্য দুটো জিনিসই দরকার, সেন্স অফ বিলঙ্গিংনেস এবং সিকিউরিটি উইদিন ওয়ার্কপ্লেস। সে যদি মনে করে যে এই ওয়ার্কপ্লেস থেকে আমি সিকিউরিটি পাচ্ছি, স্যালারি পাচ্ছি, ভালোবাসা আত্মীয়তার সম্পর্ক বিলঙ্গিংনেস পাচ্ছি, তবেই সে মোটিভেটেড থাকবে। বাট দেখো 2 নম্বর স্টেটমেন্ট কি বলছে, মোর দ্যান স্যালারি ইট ইজ দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস টুয়ার্ডস দ্য ওয়ার্কপ্লেস হুইচ মোটিভেটস দ্য ওয়ার্কার এমপ্লয়ি টু ওয়ার্ক। তাই না, তো এরা বলছে স্যালারির থেকেও বেশি বিলঙ্গিংনেস থাকাটা দরকার, বাট এখানে তো তা বলেনি, এখানে বলেছে ওয়ার্কার ওয়ার্কস নট অনলি ফর ইকোনমিক মোটিভেশন বাট অলসো ফর দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস and security within the workplace. Hence the employer must ensure as best as he can that his workers he can do hobe jai hok he can do that his workers have this psychological satisfaction that they are as well as their families lives are socially secure and cared for। যাই হোক এখানে অনেক গল্প এক্সট্রিম মানে এক্সটেন্ড করে, সেটা ঠিক আছে, এর আগের দিনও আমরা বলেছি কিছু প্যাসেজ থাকে, প্রথমেই অ্যান্সার থাকে, বাট পরেরটা এরা জাস্ট গল্পের মতো ওটাকে এক্সপ্লেন করে। দেখো অ্যান্সার পেয়ে গেছি আমরা, ঠিক আছে, মানে একটা অপশন আমরা এলিমিনেট করে দিয়েছি। সো 2 নম্বর অপশন কি করলাম আমরা, কেটে দেব। 2 নম্বর স্টেটমেন্ট, যেটা অপশন নয় সরি 2 নম্বর স্টেটমেন্ট আমরা কেটে দেব। এইভাবে আমি আজকে এটা তোমাদেরকে আমি অ্যান্সার জিজ্ঞেস করছি না, বিকজ এটা ম্যাক্সিমামটা আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এই প্যাসেজটা একটু লেন্দি প্যাসেজ, বড় আছে এখন অবধি, কারণ আগের দিন যেগুলো আমরা করেছি, এর আগে অবধি যে 3টে ক্লাসে আমরা করেছি সেগুলো ছিল হচ্ছে আমাদের 2022-এর ইউপিএসসির কোশ্চেন, যেটা একদম বেসিক লেভেল ছিল, ওটা একদম ইজি ছিল। বাট আজকে যেগুলো 24-এর যেগুলো আমি করাচ্ছি এগুলো একটু টাফ আছে, তো যার জন্য আমি আজকে তোমাদের একটু শিখিয়ে দিচ্ছি বিষয়টা, যে কীভাবে এই ধরনের বড় প্যাসেজে কীভাবে অ্যাজাম্পশনস থাকলে আমরা অ্যান্সার অবধি পৌঁছবো। তো 2 নম্বর স্টেটমেন্ট কেটে দেবো, বোঝা গেছে, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। 2 নম্বর স্টেটমেন্ট কেন ভুল হলো বুঝতে পেরেছো তো, কারণ এখানে বলেছে টাকা, বিলঙ্গিংনেস, সিকিউরিটি তিনটেরই সমান দরকার, আর 2 নম্বর স্টেটমেন্টে বলছে স্যালারির থেকেও বেশি বিলঙ্গিংনেসের প্রয়োজন। না, তাহলে এত ওয়ার্কাররা কাজে যেত না, স্যালারিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য যারা কাজ করি, রাইট? সো স্যালারি ছাড়া থোড়ি কেউ ইন্টারেস্ট পায়, তো স্বাভাবিকভাবে 2 নম্বর কী হলো, বাদ হয়ে গেল। এইবার দেখো যেই 2 নম্বর স্টেটমেন্ট বাদ হলো, তোমার দুটো অপশানও বাদ হয়ে যাচ্ছে, বি কেটে দাও, বি এ 2 অনলি রয়েছে, আর হচ্ছে বোথ সি কেটে দাও। এইবার অ্যান্সার আমাকে খুঁজতে হবে 1 নম্বর স্টেটমেন্টটা ঠিক আছে নাকি ভুল আছে। 1 নম্বর স্টেটমেন্ট খুঁজে পেয়ে গেলেই আমি অ্যান্সার পেয়ে যাব। আচ্ছা, এইবার দেখো কি বলছে, আচ্ছা 1 নম্বর স্টেটমেন্টটা আমরা আরেকবার পড়ে নিই। সোশ্যাল সিকিউরিটি মেজার আর দ্য বেস্ট ওয়ে টু এনশিওর আ ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ অফ অ্যান এমপ্লয়ি অ্যান্ড হিজ ফ্যামিলি। আ বেস্ট ওয়ে, ওপরে বেস্ট ওয়েটাকে সার্কেল করো, করে ওপরে লেখো এক্সট্রিম। আচ্ছা এটা কোথায় বলা আছে, তবু যাই হোক আমরা পুরোটা আরেকবার পড়ে নিই, দেখি পাই নাকি। আচ্ছা বলছে কি, দেখো ইন্ডিয়ান লেজিসলেশন হ্যাভ গন আ লং ওয়ে, এক সেকেন্ড, ওখানেই মনে হয়, আচ্ছা কি বলছে যে দাঁড়াও এক সেকেন্ড, ইন্ডিয়ান legislations have gone a long way in strengthening this cause, and because of this and many other factors today in the world of labor employment the employer's interest is at par with each other, and the principal focus is on the combined interest and satisfaction of both. If these conditions are fulfilled with a joint effort and contribution from both the employer and employee, then the workplace to a great extent will become a efforts। এইখান থেকে সার্কেল করো, ঠিক আছে, এইখান থেকে সার্কেল করো, যদি প্রিন্ট আউট না থাকে কি করবে বলে দিচ্ছি। প্রথম লাইনটা লেখো ইন্ডিয়ান লেজিসলেশন থেকে, লাস্ট অবধি লেখো হোম অফ শর্টস, ইন্ডিয়ান লেজিসলেশন থেকে ডট দাও, এবং লাস্টে ডট দিয়ে লেখো হোম অফ শর্টস, ঠিক আছে, বিকাম আ হোম অফ শর্টস। ওইটাকে এখানে সাইডে লেখো, এই যে টোটাল অংশটা দিয়েছে লাস্টের, লেখো এটা জাস্ট এক্সপ্লেন করেছে, জাস্ট অ্যান এক্সপ্লেনেশন। আমি এর আগের দিনও বলেছিলাম না যে কিছু প্যাসেজ থাকে
বেশিরভাগই প্যাসেজ থাকে, কিছু বলবো না, বেশিরভাগ প্যাসেজে কি থাকে, অ্যাকচুয়াল অ্যান্সারটা ইদার শেষে থাকে অথবা শুরুতে থাকে বা মাঝে কোথাও একটা থাকে, হয়তো এই একটা দুটো লাইনেই যথেষ্ট হয়ে যায়, বাট তারা কি করে ইলাবোরেশনটাকে ধরে দিয়ে দেয়। কাদের জন্য? যারা কখনো কম্প্রিহেনশন শেখেনি কোনো টিচারের কাছে, তারা বোকার মতো ওই জায়গায় অ্যান্সার খুঁজতে থাকে, ওই জায়গা পড়তে থাকে। আর যারা টেকনিক জানে, কোনো টিচারের কাছে শিখেছে, তারা ওই জায়গা পড়বেই না, তোমরা পড়বেই না, ঠিক আছে? তোমরা যতদিনে গিয়ে এক্সাম দেবে তোমরা কম্প্রিহেনশনে এক্সপার্ট হয়ে যাবে, আই ক্যান অ্যাসিওর ইউ, ঠিক আছে? সো এই নিচের অংশটা আমরা পুরো বাদ দিয়ে যাবো, কারণ নিচের অংশটাতে আমি কোনো রকম এই যে আমার যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, কোথাও কি এই রিলেটেড কিছু দিয়েছে? ইন্ডিয়ান লেজিসলেশন, তারপর জয়েন্ট এফোর্ট, এমপ্লয়ের ইন্টারেস্ট, এমপ্লয়ার, হ্যান ত্যান, এই যে গল্পগুলো লিখেছে সেগুলো তো আমার দুটো স্টেটমেন্টের কোথাও দেয়নি। আমি ওই জন্য বললাম যখন এই ধরনের কোশ্চেন থাকবে অবশ্যই আগে আমরা কি করব? স্টেটমেন্ট পড়বো, অবশ্যই আগে আমরা স্টেটমেন্ট পড়বো। কোনগুলোতে? যেগুলো এরকম দুটো স্টেটমেন্টে থাকবে। আগেরটাতে পড়লাম না কেন? বিকজ আগেরটাতে অপশান ABCD ফরম্যাটে ছিল, আগেরটাতে অপশান এলিমিনেট করার জায়গা ছিল না। আগেরটাতে আমি পুরো প্যাসেজ না পড়ে আমি অপশান খুঁজেও পেতাম না, পুরো প্যাসেজ যেটা থাকতো তার উপর বেস করে অ্যান্সারটা হতো। বাট এইটাতে দেখো, এটাতে আমাকে এলিমিনেট করতে হবে কোনটা হবে আর কোনটা হবে না। 2 নাম্বার আমি বুঝে গেছি হবে না, 1 নাম্বারটা আবার আমাকে খুঁজতে হবে, কারণ এরা বলছে যে সোশ্যাল সিকিউরিটি হচ্ছে বেস্ট ওয়ে, সব থেকে ভালো ওয়ে। কী কারণে, কিসের জন্য? ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ অফ অ্যান এমপ্লয়ি অ্যান্ড হিজ ফ্যামিলি। একজন এমপ্লয়ি এবং তার পরিবারের ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ পাওয়ার জন্য একমাত্র বেস্ট ওয়ে, সব থেকে বেস্ট ওয়ে মানে এক্সট্রিম, সবচেয়ে ভালো, এর ওপরে আর কিছু হতে পারে না। চলো খোঁজা যাক এর ওপরে আর কিছু হতে পারে কি পারে না। এই লাইনটা আমরা আরেকবার পড়বো, ঠিক আছে? The employer must ensure as best as he can that his workers have their psychological satisfaction, that they are as well as their families' lives are socially secure and cared for। ঠিক আছে, একজন যে ওয়ার্কার হবে, যে মানে যে কোম্পানির মালিক হবে, তাকে এটা এনশিওর করতে হবে তার আন্ডারে যে এমপ্লয়াররা কাজ করছে তারা যেন অ্যাজ বেস্ট অ্যাজ মানে বা অ্যাজ ওয়েল অ্যাজ মানে সব থেকে ভালোটা তারা পায়, যতটা ভালো সে দিতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যাজ বেস্ট অ্যাজ কথাটার মানে হচ্ছে যতটা ভালো পসিবল তারা দিতে পারে। দেয়ার ফ্যামিলিজ লাইভস আর সোশ্যালি সিকিউর অ্যান্ড কেয়ার্ড ফর। ঠিক আছে, বাট এখানে কোথাও বলেনি যে এটাই একমাত্র রাস্তা। চলো আবার প্রথম থেকে আমরা দেখি। পারপাস অফ এনি সোশ্যাল মেজার ইজ টু গিভ ইন্ডিভিজুয়াল ফ্যামিলি কনফিডেন্স। হ্যাঁ, ফ্যামিলিকে কনফিডেন্স দেয়, ভালো লাইফ দেয়। ওয়ার্কার ওয়ার্কস নট অনলি ফর ইকোনমিক, এগুলো আমরা পড়ে ফেলেছি। তাহলে এখান থেকে আমরা কোথাও পেয়েছি ইন্ডিয়ান লেজিসলেশনের আগে অবধি যদি আমরা দেখি, পারপাস থেকে কেয়ার্ড ফর অবধি যদি দেখি, কোথাও বলা নেই যে সোশ্যাল সিকিউরিটি একমাত্র বেস্ট ওয়ে। বলা আছে যে চাকরির মালিক, যে কোম্পানির মালিক হবে সে চেষ্টা করবে সবটা ভালো দেওয়ার, বাট সেটাই যে একমাত্র ভালো রাস্তা এটা কোথাও বলা নেই। সে যতই চেষ্টা করুক না কেন, তার মানে তো এটা নয় যে এটাই বেস্ট হবে। বোঝা গেছে? তো ডিরেক্টলি থাকতে হবে, বলতে হবে যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এখানে একবারও বলেনি যে সোশ্যাল সিকিউরিটি ইজ দ্য বেস্ট ওয়ে, বলেছে যে এটা যতটা পসিবল বেটার দেওয়া সম্ভব হয় আমরা দেবো। তার মানে কি 1 নাম্বার স্টেটমেন্টও কোথাও বলা নেই। সো 1 নাম্বার স্টেটমেন্টও ভুল। এই যে বেস্ট ওয়েটা না, আমি হলে প্রথমেই বাদ দিয়ে দিতাম, বিকজ এক্সট্রিম স্টেটমেন্ট ম্যাক্সিমাম টাইম ভুল হয়। 99% টাইম এক্সট্রিম স্টেটমেন্ট ভুল হয়। এই যে বলেছে মেজার আর দ্য বেস্ট ওয়ে টু এনশিওর, না হতে পারে না। যদি বলতে ইজ আ বেটার ওয়ে, ইজ আ গুড ওয়ে, বা ইট ক্যান বি আ ওয়ে, ঠিক আছে, এটা একটা ওয়ে হতে পারে, তাহলে এটা হতো কোনো ভুল হতো না তাতে। বাট এই যে বলছে বেস্ট ওয়ে, বাট কে বললো বেস্ট ওয়ে? প্যাসেজ তো একবারও বলেনি এটা বেস্ট ওয়ে। ঠিক আছে, সো 1 and 2 বোথ আর রং। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে আমাদের? ডি, নাইদার 1 নট 2। অ্যান্সার হবে কি? কোনোটাই ঠিক নয়, দুটোই ভুল, নাইদার 1 নট 2। বোঝা গেছে কিভাবে অ্যান্সারে পৌঁছলাম? আমি এটা করিয়ে দিলাম কারণ এই জিনিসটা তোমরা এর আগে করোনি এই ধরনের বড় প্যাসেজে, কারণ আগে 22-এর প্যাসেজগুলো খুব ছোট ছোট প্যাসেজ ছিল। তো বড় প্যাসেজের বেকার জিনিস কিভাবে বাদ দিতে হয় আর কোথা থেকে অ্যান্সার খুঁজতে হয় ওটা বোঝাবার জন্য করিয়ে দিলাম। কোনো ডাউট থাকলে বলবে। এনি ডাউট? বোঝা গেছে কেন অ্যান্সারে দুটোই ভুল হলো? যদি কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, বলতে পারো যে কে দিদি বুঝতে পারিনি এই জায়গাটা বা কিছু, যদি মনে হয় বলবে। কারণ কম্প্রিহেনশন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কম্প্রিহেনশন যদি এখন ক্লিয়ার না হয়, পরে তুমি 1000 প্র্যাকটিস করেও কিচ্ছু করতে পারবে না। কোনটা কি পদ্ধতিতে হচ্ছে, পদ্ধতি বোঝাটা খুব দরকার। আচ্ছা, পরের দেখো 11 নাম্বার কোশ্চেন প্যাসেজে। ঠিক আছে, 1 নাম্বার প্যাসেজ, এটা পেজ নাম্বার তো দেওয়া নেই এখানে। 11 নাম্বার কোশ্চেন হচ্ছে 11। কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স। আচ্ছা, ক্রাক্স আছে, সো আমরা অপশান পড়ে লাভ নেই, কারণ আমাদেরকে প্যাসেজ না পড়ে ক্রাক্স খুঁজেও পাবো না। ঠিক আছে, কারণ এখানে অনেক অপশান দিয়েছি ঠিকই, বাট স্টিল আমি প্যাসেজও খুঁজে পাবো না। চলো অপশান পড়ি। প্যাসেজ পড়ি। ট্র্যাডিশনাল ফুড সিকিউরিটি প্রোগ্রামস টেন্ড টু অ্যাডাপ্ট আ প্রোডাকশন ফোকাসড অ্যাপ্রোচ। ট্র্যাডিশনাল ফুড সিকিউরিটি, যেটা আগেকার দিনে ছিল যে ফুড সিকিউরিটি দিতে হবে, যেমন ধরো আমাদের ট্র্যাডিশনাল ফুড সিকিউরিটির মধ্যে যেটা রেশন ব্যবস্থা বহু মান্দাতার আমল থেকে চলে আসছে। ঠিক আছে, ফুড সিকিউরিটির মধ্যে রেশন ব্যবস্থা আছে।
টেন টু অ্যাডপ্ট আ প্রোডাকশন ফোকাসড অ্যাপ্রোচ। এদের ফোকাস কিসে থাকে? প্রোডাকশন ফোকাস, মানে এরা জিনিস তৈরির ওপর এমফাসাইজ করে, ঠিক আছে। আচ্ছা, হুইচ সিক্স টু ডিরেক্টলি ইনফ্লুয়েন্স দ্য ফুড সিকিউরিটি বাই ইনক্রিজিং দ্য সাপ্লাই অফ ফুড। অবভিয়াসলি তুমি যদি অতিরিক্ত পরিমাণে ধান চাষ করো তাহলে মার্কেটে কি হবে? চাল প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সাপ্লাই বেড়ে যাবে। তো তাই তো হচ্ছে ইনক্রিজিং দ্য সাপ্লাই অফ দ্য ফুড। আমি যদি কোনো জিনিস বেশি পরিমাণে চাষ করি তাহলে সেই প্রোডাক্টটা মার্কেটে বেড়ে যাচ্ছে। The focus on food production leads to the neglect of other areas in which the root cause of the food system underperformance as well as the leverage points to bring about the biggest impact can often be found। মানে কি? এরা শুধুমাত্র প্রোডাকশনের ওপর এমফাসাইজ করছে, চাষ করার ওপর এমফাসাইজ করছে, বাট সমস্যা এখানে নয়, সমস্যার বাইরে অনেক কিছু আছে। মানে চাষের বাইরেও ধরো অনেক পরিমাণে তুমি ফসল ফলালে, বাট বিষয়টা হয়ে গেলো তোমার কাছে স্টোরেজ নেই। ধরো আজকে তুমি কথার কথা বলছি, প্রচুর পরিমাণে চাল চাষ করেছো, ধান চাষ করেছো, এইবার ওই ধান পিটিয়ে যে তুমি চাল বানাবে তোমার কাছে ধরো সেই মেশিনটা নেই, ঢেকিটা নেই, বা ধরো তোমার কাছে স্টোরেজ নেই, তুমি ঢেকির থেকে কারোর থেকে জোগাড় করে চাষ করে ধান বানিয়ে ফেললে বা চাল বানিয়ে ফেললে, অথচ তোমার কাছে সেটা স্টোর করে রাখার জন্য 1 বছর 2 বছর স্টোর করে রাখার জন্য জায়গা নেই। তার মানে কি শুধুমাত্র তৈরিতেই সমস্যা নয়, সমস্যা তৈরির পর থেকে মেনলি বেশি স্টার্ট হয়, বাট আমরা সেটার দিকে কেউ ফোকাসই করি না, যার জন্য আমাদের ওটা আন্ডারমাইন্ড হয়ে যায়, মানে ধামাচাপা পড়ে যায় বা আন্ডার পারফরমেন্সে থাকে, ভালো পারফর্ম করে না। সিস্টেম আন্ডার পারফরমেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লেভারেজ পয়েন্টস টু বিং অ্যাবাউট দ্য বিগেস্ট ইম্প্যাক্ট দ্যাট ক্যান বি ফাউন্ড। ওই যে বললাম সব থেকে বেশি ইম্প্যাক্ট ওখানেই পড়ে। Furthermore, the interactions and feedback in the food system mean that the direct interventions in one can create risk or exaggerate problems in another। বলছে কি furthermore এর উপরে তার উপর আবার interwoven interactions and feedbacks in the food systems। interwoven interactions মানে হচ্ছে কি একটা, যেমন ধরো একটা এক্সাম্পল বলি, তুমি ধান চাষ করো, তুমি এক চাষি, বাট তোমাকে তো ওই ধান বিক্রি করতে গেলে আরও কারোর সাথে কথা বলতে হবে, লাইক যে মার্কেটে চাল বিক্রি করে তার সাথে যোগাযোগ রাখতে হবে, বা ধরো যে ওই ধানের তুষ বিক্রি করে গরুর গবাদি পশুর খাবারের জন্য তার সাথে কথা বলতে হবে, ওই ইসের জন্য খড় বিক্রির জন্য খড়ের ওই গরুর গোশালার লোকের সাথে কথা বলতে হবে। দ্যাট মিনস হচ্ছে তোমার জিনিসটাকে পুরোপুরি পয়সা উসুল করার জন্য তো তোমার অনেকগুলো ইন্টারকানেক্টেড ওভেনের সাথে দরকার, ঠিক আছে। তো এইখানে ইন্টারভেনশনটা ঠিক মতো হয় না। ইন ওয়ান এরিয়া ক্রিয়েট রিস্ক অর এক্সাগারেট প্রবলেম ইন অ্যানাদার। বলছে কি ওই একটা জায়গায় যদি ঠিক মতো কথা না হয় তাহলে ওই বাকি সমস্যাটা আরও অনেকগুলো জায়গাকে ইম্প্যাক্ট ফেলতে পারে। দ্যাট মিনস এখানে ক্রাক্সে কী বোঝাতে চাইছে? ফুড সিকিউরিটি দরকার, বাট অ্যাট দ্য সেম টাইম সেটাকে প্রপার ম্যানেজ করতে জানতে হবে যাতে সেই খাবারটা ওয়েস্ট না হয়। শুধু প্রোডাকশনের ওপর এমফাসাইজ করলেই হবে না, প্রোডাকশনের বাইরেও অনেক জায়গা আছে, যে জায়গাগুলো যদি আমরা ফোকাস না করি তাহলে কি হবে, আমাদের তৈরি করা জিনিস সাপ্লাই হয়তো বেড়ে গেল বাট আলটিমেটলি নষ্ট হবে, ঠিক আছে। সো চলো দেখা যাক অপশানে কোথায় এরকম কিছু বলছে। ইন্ডিয়াস ফুড সিকিউরিটি প্রোগ্রাম ডু নট অ্যাড্রেস নিউ চ্যালেঞ্জ রিলেটেড টু হাঙ্গার। আচ্ছা, হাঙ্গারের কথা তো বলেইনি এখানে, তবু ঠিক আছে, হাঙ্গারটার জন্য আমরা কেটে দেবো, হাঙ্গারটাকে সার্কেল করো, ক্রস দিয়ে দাও, কারণ এখানে আমাদের একবারও বলেনি যে আমাদের ভুকমারিতে মানুষ মরে যাচ্ছে, এখানে বলেছে আরও বেশি পরিমাণে সাপ্লাই হচ্ছে। আদার ওয়েজ টু ডিল উইথ ফুড সিকিউরিটি ইনক্লুড ক্যাশ ট্রান্সফার, মোর ফোকাস অন ন্যাশনাল নিউট্রিশনাল সিকিউরিটি। কোথাও একবারও বলেছে টাকা ট্রান্সফার করতে হবে, নিউট্রিশনাল সিকিউরিটির ওপর এমফাসাইজ করতে হবে, একবারও বলেনি, কেটে দাও। যা বলেনি তা আমরা ভাববো না, যা বলেছে প্যাসেজে তার মধ্যে থেকে ভাববো। For dealing with new challenge in food security, the structure of food system related to interactions and feedback needs to be changed। এটাকে আমি ভুল বলবো না, আমি একটা পাশে জিজ্ঞাসা চিহ্ন দিই, কারণ আমার ডি এখনও পড়া হয়নি। চলো ডি পড়ি, ডি পড়ে দেখি কি বলছে। ডি বলছে এনশিওরিং ফুড সিকিউরিটি বাই মেয়ারলি ইনক্রিজ ফুড প্রোডাকশন ইজ নট আ সাস্টেনেবল সলিউশন। আচ্ছা আমাকে একটা কথা বলো, কোনটা বেশি শুনতে ভালো লাগছে? এ আর বি তো কেটে দিয়েছি, সি আর ডি এর মধ্যে কোনটা প্যাসেজকে বেশি ভালো বোঝাচ্ছে? ভুল নয়, কোনোটাই ভুল নয়, সিও ভুল নয়, ডিও ভুল নয়। সি বলছে যে নতুন যে চ্যালেঞ্জ আসছে ফুড সিকিউরিটিতে, তাতে স্ট্রাকচার অফ ফুড সিস্টেম রিলেটেড টু ইন্টারাকশন অ্যান্ড ফিডব্যাক নিডস টু বি চেঞ্জ, এই দুটো জায়গা চেঞ্জ করতে হবে, ঠিক আছে, স্ট্রাকচারটা, ঠিক আছে। আর ডি বলছে এনশিওরিং ফুড সিকিউরিটি বাই মেয়ারলি ইনক্রিজিং ফুড প্রোডাকশন, শুধুমাত্র মেয়ারলি মানে কেবলমাত্র, শুধুমাত্র ফুড প্রোডাকশন বাড়িয়ে ইজ নট আ সাস্টেনেবল সলিউশন। সাস্টেইন মানে যেটা চিরস্থায়ী, অনেক দিন অবধি টিকে থাকে, লং টার্ম সলিউশন। সাস্টেনেবল সলিউশন মানে লং টার্ম সলিউশন। শুধুমাত্র ফুড প্রোডাকশন বাড়ানো কোনো সাস্টেনেবল সলিউশন নয়। বলো প্যাসেজে কোনটা বেশি কানেক্ট লাগছে? প্যাসেজে এই যা বোঝালাম তার সাথে সি ভালো যাচ্ছে না ডি ভালো যাচ্ছে? বলো দেখি। ব্রড ভাববে, ব্রড। আর একবার বলো অনিন্দিতা। একদম ডি। এই জন্যই বোঝালাম যে আমি পড়িয়ে দিলাম এই কারণে
যে লাস্টে এসে দেখবে বেশিরভাগ কোশ্চেনে দুটো অপশান এলিমিনেট করা যায় আর দুটো অপশানের মধ্যে কনফিউশন হয়। তখন আমরা কোন অপশানে যাব? তখন আমরা দেখব যে কোন অপশানটা অনেক বেশি ক্লোজ, অনেক বেশি ভাস্ট, মানে জিনিসটাকে বেশি রিপ্রেজেন্ট করছে। যেমন দেখো, যখন আমি বলবো সাস্টেইনেবল সলিউশনের দেওয়ার কথা, তার মধ্যে তো অটোমেটিক এই ইন্টারাকশান, ফিডব্যাক এগুলো তো ইনক্লুড হয়েই যাচ্ছে, বিকজ সি হচ্ছে ছোট একটা সলিউশন, শুধুমাত্র বলছি ইন্টারাকশন আর ফিডব্যাকটাকে চেঞ্জ করতে হবে। বাট যখন আমরা বলছি যে সাস্টেইনেবল সলিউশনে পৌঁছতে গেলে আমাদেরকে শুধুমাত্র ফুড প্রোডাকশন নয়, আরও অনেক কিছুর ওপর এমফাসাইজ করতে হবে, তার মধ্যে তো অটোমেটিকভাবে স্ট্রাকচার চেঞ্জ, ইন্টারাকশন, ফিডব্যাক এগুলো সব ইনক্লুড হয়ে যাবে। বোঝা গেছে? সো ওয়াইড অ্যান্সার হয়, সব সময় ওয়াইড অ্যান্সার হয়, ন্যারো হয় না। জেনারেলি ক্রাক্স বড় অ্যান্সার হয়, আর পুরো প্যাসেজ পড়ে যেটা তোমার ফিল আসবে সেই ফিলটাই অ্যান্সারে থাকে। যেটা আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম সেটাই দেখো ডিতে বলা আছে। বোঝা গেল? সো 11D করতে করতে দেখবে এগুলো তোমরাও পেরে যাবে। এটা এমন কোনো কঠিন জিনিস নয়। এটা মেন হচ্ছে প্রপার যদি টিচার থাকে বুঝিয়ে দেওয়ার জন্য, এটা এমন কোনো কঠিন লাগে না, কিন্তু একা একা করলে পরে প্রথম দিকে একটু অসুবিধা হয়। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলছে, অ্যাজাম্পশন। আচ্ছা, অ্যাজাম্পশনে আমরা কি করব বলেছি? অ্যাজাম্পশনে আমরা যখন এইভাবে দুটো স্টেটমেন্ট থাকবে, আগে আমরা স্টেটমেন্ট পড়বো, কারণ আমাদেরকে স্টেটমেন্ট এলিমিনেট করতে হবে, ইদার ঠিক হবে অথবা ভুল হবে। তো চলো স্টেটমেন্ট পড়ি আগে অ্যাজাম্পশনে। 1 নাম্বার স্টেটমেন্ট একটা আছে, সেটা তুমি স্কিপ মানে দেখতে পাবে হয়তো। কোনটা বলো তো? 2 নম্বর প্যাসেজে ওই পিরিয়ডটা তো হয়নি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং। ও আচ্ছা আচ্ছা, ওই আমি খেয়াল করিনি, ওই প্যাসেজে মনে হয় আর একটা কোশ্চেন আছে না? ঠিক ঠিক ঠিক, ওটা আমি দেখতেই পাইনি, ওটা এই পেজে ছিল বলে আর খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক, আমরা 2 নম্বর যে প্যাসেজটা করলাম ওই যে ওয়ার্কার লাইফের বোধহয় নাকি, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটির প্যাসেজটাতে 3 নাম্বার একটা কোশ্চেন আছে, আমি খেয়াল করিনি। ও আচ্ছা, একই প্যাসেজ থেকে আরেকটা কোশ্চেন আছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স অফ দ্য প্যাসেজ। চলো অপশান পড়ি। বোথ সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড এমপ্লয়ার্স commitment at work is critical to ensure that work is actually joyful. More than the government, the employer is responsible for the happiness of the employees. সরকারের কথা তো আসেইনি, বেচারা সরকারকে কেন এখানে টানা হচ্ছে। When the workplace becomes a sort of a home, the performance of all the employees and the management improves manifold. For India to exploit its demographic dividend to the fullest, social security measures are a must. বলো কি হতে পারে? সোজা এটা, বেশিরভাগ অপশানই বোকা বোকা অপশান দিয়েছে, খুব সহজে এলিমিনেট করা যাবে। যেটা বলেনি সেটা ভাববো না, আমার গল্প হচ্ছে একদম সিম্পল, নিজে নিজে ভেবে নেব না। যেমন এই যে আমি বি বাদ দিয়েই দিলাম, বি প্রথমেই বাদ দিয়ে দিয়েছি। বি কেন প্রথমেই বাদ? কারণ গভর্নমেন্টে তো এর মাঝখানে ছিলই না, গভর্নমেন্ট বেচারাকে কেন টানছো? লাস্টে ডি দেখো, ফর ইন্ডিয়া টু এক্সপ্লয়েট ইটস ডেমোগ্রাফিক ডিভিডেন্ড টু ফুলেস্ট সোশ্যাল। আরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কবে বললো এরা? বলেই তো নি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আগের দিনের ক্লাসেই বলেছিলাম না, 15 বছর থেকে 64 বছরের লোকের পপুলেশন বাড়াকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে, আর সেটাকে এক্সপ্লয়েট করতে হবে একথা কখন বলেছে? বলেনি। বি আর ডি বাদ দিয়ে দিয়েছি। বলো এ আর সি এর মধ্যে কোনটা হবে? কোনটা ভালো, সবচেয়ে ভালো? আচ্ছা অনিন্দিতা, কোনটা মনে হচ্ছে? এমনি হ্যাঁ, কোনটা? বিআরডি। বিআরডি কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি আগেই, বিআরডি প্রথমেই বাদ, ঠিক আছে? সিও বাদ, সিতেও বাদ দেওয়া যাবে। সিতে বলছে দেখো অল এমপ্লয়িজ, অল দ্য এমপ্লয়িজ। আরে সব এমপ্লয়িজই যে ভালো কাজ করবে তার কি গ্যারান্টি আছে? এক্সট্রিম ওয়ার্ড বাদ দাও, এ অ্যান্সার, এছাড়া আর কোনো অপশানই নেই। বি তো গভর্নমেন্ট অ্যাড করে দিয়েছে, গভর্নমেন্ট কেউ নেই। কোনটা বলো? না এখানে লাইনটা জয়ফুলের না, এই জায়গাটা দেখো, বোথ দ্য সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড অ্যান এমপ্লয়িজ কমিটমেন্ট অ্যাট ওয়ার্ক ইজ ক্রিটিক্যাল টু এনশিওর দ্যাট ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি জয়ফুল। মানেটা কি? মানে হচ্ছে যে কাজটা যে আনন্দের সাথে তারা করছে সেটা দুটো জিনিসের মাধ্যমে বোঝা যাচ্ছে। বোথ দ্য সোশ্যাল সিকিউরিটি, মানে এই যে পেনশন পাওয়া, মান্থলি স্যালারি পাওয়া, এগুলো সোশ্যাল সিকিউরিটি। এমপ্লয়িজ কমিটমেন্ট, যে এমপ্লয়ি যে চাকরি করছে সেও কাজের প্রতি ডেডিকেটেড, কমিটেড, যে হ্যাঁ আমিও কাজটা ভালোভাবে করবো। অ্যাট ওয়ার্ক প্লেস ইজ ক্রিটিক্যাল, যথেষ্ট ইম্পর্টেন্ট, টু এনশিওর দ্যাট ওয়ার্ক ইজ অ্যাকচুয়ালি জয়ফুল। এটা খুব দরকার যে কাজটা যে সত্যি আনন্দের সাথে সে করছে সেটা বোঝার জন্য দুটোই দরকার, সোশ্যাল সিকিউরিটিও দরকার এবং এমপ্লয়ির কমিটমেন্টও দরকার। এটা ছাড়া তুমি আর কোনো অপশানই পাবে না, বিকজ অপশান বিতে গভর্নমেন্টকে জুড়িয়ে দিয়েছে, প্যাসেজে কোথাও গভর্নমেন্ট নেই। মোর দ্যান গভর্নমেন্ট, এখানে সরকার আসলো কোত্থেকে? কোথায় বলা আছে যে সরকারের থেকে বেশি এটা ইম্পর্টেন্ট? একবারও বলেনি।
সিতে দেখো বলছে অল দ্য এমপ্লয়িজ, প্রত্যেকটা অপশানে কিছু না কিছু একটা ভুল থাকে, সেটাকে খুঁজতে হয়, খুব সহজে সেটা অ্যান্সার পাওয়া যায়। প্রথম বিতে দেখো গভর্নমেন্টকে সার্কেল করো, ক্রস দাও, কারণ গভর্নমেন্টের জন্যই অপশানটা ভুল হয়েছে। সিতে দেখো অল দা, সমস্ত এমপ্লয়ি যে ভালো কাজ করবে তার কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, বিকজ অল কথাটা একটা এক্সট্রিম কথা। এমন পৃথিবীতে কোনো জিনিস নেই যেটা সকলে পারে। অল বলে কোনো জিনিস হয় না, নান বলে কোনো জিনিস হয় না, নান মানে কেউ পারে না এরকম বলে কিছু হয় না। সাম হয়, ফিউ হয়, মোস্ট অফ দ্য পিপল হয়, ম্যাক্সিমাম পিপল হয়, মিনিমাম হয়, বাট অল, নান, এই ধরনের মোস্ট, ঠিক আছে, ওয়াইডেস্ট বা হচ্ছে বেস্ট, এই ধরনের এক্সট্রিম কোনো ওয়ার্ড পেলে সেটাকে নির্দ্বিধায় কেটে দেবে, ঠিক আছে। অল দ্য এমপ্লয়িজ, প্রথম সি বাদ হয়ে গেল। ডিতে বলছে এক ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, কোথায় বলা আছে প্যাসেজে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? একবারও তো আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে কথাই বলিনি, আমরা শুধু সোশ্যাল সিকিউরিটি, এমপ্লয়ি কাজের প্রতি ডেডিকেশন দুটোর মাধ্যমেই থাকবে, এবং সেটা তার জয়ফুল তো না। তুমি যদি কাজ করে টাকা না পাও, তুমি যদি কাজের জায়গায় আনন্দে কাজ না করো, তাহলে সেটা তোমার কিসের মনে শান্তি? তো এখানে তো এই প্যাসেজটাতে তো বারবার এই কথাটাই বলছিল না যে দুটো জিনিসই ইম্পর্টেন্ট। এই যে ফ্যামিলি ইজ কনফিডেন্স দ্যাট দেয়ার লেভেল অফ লিভিং অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ উইল নট এরোড বাই সোশ্যাল ইকোনমিক ইভেন্চুয়ালিটি, আর ওয়ার্কার্স ওয়ার্ক নট অনলি ফর ইকোনমিক মোটিভেশন বাট অলসো ফর দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস অ্যান্ড সিকিউরিটি উইদিন হিজ ওয়ার্ক প্লেস। যদি তোমাকে কাজের জায়গায় আন্তরিকতা না থাকে, বিলঙ্গিংনেস মানে আন্তরিকতা, কাজের জায়গায় যদি আন্তরিকতা না থাকে তুমি কি করে কাজ করবে? আর আন্তরিকতা থাকলেই তো তোমার মনে আনন্দ থাকবে, বিকজ আন্তরিকতা তো একটা জয়ফুলনেস না, আনন্দের জায়গা। তো দ্যাটস ওয়াই অপশান এ ছাড়া আর কোনো কোশ্চেন হতেই পারে, আর কিছু নেই, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আর কিছু নেই হওয়ার মতো, মানে এ বি সি ডি এমনিই বাদ হয়ে যাবে তাদের এক্সট্রিম স্টেটমেন্টের জন্য, রং স্টেটমেন্টের জন্য। এটা এমনি খুব ইজি ছিল, বিকজ বাকিগুলো খুব সহজে এলিমিনেট করা যাচ্ছে। আচ্ছা, আমরা 11 করে ফেলেছি। 12 নাম্বার প্যাসেজের আমরা পড়ছিলাম, অপশান পড়ছিলাম। আচ্ছা, 12 নাম্বারে কি বলছে দেখো, অ্যাজাম্পশন। আর অ্যাজাম্পশন বললে আগে আমরা কি পড়ি? স্টেটমেন্ট পড়ি। চলো স্টেটমেন্ট পড়ি। This global burden of foodborne disease is unequally distributed across countries but evenly distributed across age group. আচ্ছা, কি বলতে চাইছে শোনো, বলছে গ্লোবাল বার্ডেন অফ ফুডবর্ন ডিজিজ, গ্লোবাল বার্ডেন গোটা বিশ্বে খাবার থেকে যে রোগগুলো হয় ইজ আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস কান্ট্রি। মানে কি? অসমভাবে বন্টিত রয়েছে, ডিস্ট্রিবিউটেড মানে বন্টন করা, বন্টিত রয়েছে অ্যাক্রস কান্ট্রিজ। মানে কি? মানে হচ্ছে ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট ধরনের খাবার থেকে রোগ যেগুলো হয়, ফুডবর্ন ডিজিজ যেগুলো হয়, লাইক কলেরা হতে পারে, ডায়রিয়া হতে পারে, এগুলো ফুডবর্ন ডিজিজ, খেয়ে যেগুলো রোগ হয়, ঠিক আছে, পেটের রোগ জেনারেলি। অ্যাক্রস কান্ট্রি মানে আলাদা আলাদা দেশে এক এক রকম থাকে। দেখো এখান থেকে আমি অ্যান্সার এমনি পেয়ে যাবো, বাট ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এজ গ্রুপ। আচ্ছা, এটা কখনো হতে পারে ইভেনলি মানে কি? সমানভাবে। অর্ডার ইভেন মানে তো আমরা বুঝি, ইভেন মানে সমান, আর আনইকুয়াল মানে হচ্ছে অসম। ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস এজ গ্রুপস, এটা কখনো সম্ভব? গোটা বিশ্বের প্রত্যেকটা বাচ্চা, লাইক 5 থেকে 10 বছরের মধ্যে সবার 10 বার করে বমি হয়, 10 থেকে 12-15 বছরের মধ্যে সবার 20 বার করে পায়খানা বমি হয়, আবার 15 থেকে 25 বছরের মধ্যে সবার ডায়রিয়া হয়। এটা কখনো সম্ভব বলো? হিউম্যানলি এটা কখনো পসিবল হতে পারে যে এজ গ্রুপের মধ্যে এটা সমানভাবে বন্টিত থাকবে গোটা বিশ্বে? আমি কিন্তু প্যাসেজও পড়িনি, প্যাসেজ পড়তে লাগবে না, অপশানেই যদি দেখো না, অদ্ভুত কিছু ইররেশনাল, এগুলোকে বলে ইররেশনাল বা অড ওয়ান আউট বলে এটাকে, অড ওয়ান আউট, যেটা বেকার, যেটা কানেক্টেড হতে পারে না, সেটাকে ওখানেই বাদ দিয়ে দেবো। চলো 1 কেটে দাও, 1 কেটে দাও। প্যাসেজ আমরা পড়বো, বাট আমি 1 এমনিই কাটতে পারি। চলো আবার 2 নাম্বার কোশ্চেন পড়ি। 2 নাম্বার কেন 1 নাম্বার কাটলাম? কারণ ইভেনলি কোনো দিনও গোটা বিশ্বে হতেই পারে না ডিস্ট্রিবিউটেড। কোনো ইররেশনাল কিছু, অবাস্তব কিছু প্যাসেজ লিখবে না, এটুকু আমি তোমাদের অ্যাসিউরিটি দিচ্ছি। কোনো প্যাসেজ, সেটা ইউপিএসসি হোক, মক টেস্টের প্যাসেজ হোক, কোনো দিনও ইররেশনাল অবাস্তব কিছু প্যাসেজে দেবে না, যেটা হিউম্যানলি পসিবল নয়, ঠিক আছে। 2 নাম্বার কি বলছে? এজেন্সি ওয়ার্কিং অন দ্য ফুডবর্ন ইলনেস শুড প্রাইমারিলি ফোকাস অন দ্য ইয়ং চিলড্রেন ফ্রম লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রি। বলছে যারা ফুডবর্ন ডিজিজ রিলেটেড যে এজেন্সিরা কাজ করে তাদের উচিত প্রাইমারিলি ফোকাস, তাদের প্রাথমিক ফোকাস কোথায় রাখা? ইয়ং চিলড্রেন, ছোট বাচ্চাদের ওপর। স্পেশালি কোন দেশগুলো? যেগুলো গরিব দেশ এবং মিডল ইনকাম দেশ, মধ্য ইনকামের যে দেশ আছে। হ্যাঁ হতে পারে, বাট চলো প্যাসেজ পড়ি, কারণ এটার মধ্যে এমন কিছু বলেনি যেটা অস্বাভাবিক, রাইট? 2 নম্বরে এমন কিছু বলেছে অস্বাভাবিক বলেনি, তো চলো প্যাসেজ পড়া যাক। আবারও বলেছি, প্যাসেজে অ্যাজাম্পশনের প্যাসেজ অনেক লেন্দি হয়, এইগুলো মাথায় ঢুকিয়ে নাও, দরকার পড়লে খাতায় লিখে নাও। অ্যাজাম্পশনের প্যাসেজ জেনারেলি অনেক বড় হয়, আর বড় প্যাসেজের মধ্যে অ্যান্সার থাকে 2-3টে স্টেটমেন্টের মধ্যেই, ইদার সেটা প্রথমে বা মাঝে বা শেষে, যে কোনো জায়গায়। আর বাকি যেটা থাকে র্যান্ডাম গল্প থাকে,
স্পেশালি ফ্যাক্টস এবং ডেটা দিয়ে ভরিয়ে রাখে, লাইক এত জায়গায় এত পার্সেন্টেজে অমুক ঘটনা ঘটেছিল, অমুক এই হয়েছিল, কেস স্টাডি দিয়ে দেয়। আমি প্রথম দিনের ক্লাসেও বলেছিলাম যে অনেক গল্প লেখা থাকবে ওটাকে সাবস্টেন্সিয়েট করার জন্য, বাট সেখানে কোনো দিনও অ্যান্সার হয় না। ফ্যাক্টস রিলেটেড যেখানে থাকে, ডেটা রিলেটেড যেগুলো থাকে, ইনফরমেশান থাকে, এত টাকা, এত জন, এত লোক, এত জায়গা, এগুলো কোনো দিনও অ্যান্সার হয় না। তো এগুলো যখন আমরা পড়বো আমরা জাস্ট চোখ বুলিয়ে চলে যাব, অত ডিটেলেও পড়তে যাব না। চলো আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি কীভাবে পড়বো। আর নিউ ওয়ার্ল্ড ব্যাংক স্টাডি ফাইন্ডস দ্যাট দ্য ইম্প্যাক্ট অফ দ্য আনসেফ ফুড কস্ট লো অ্যান্ড মিডিল ইনকাম ইকোনমিক্স অ্যাবাউট 110 বিলিয়ন ইন লস প্রোডাক্টিভিটি অ্যান্ড মেডিকেল এক্সপেন্স ইচ ইয়ার। ঠিক আছে, প্রথমেই আমরা পেয়েছি লো এবং মিডিল ইনকাম ইকোনমিক্সের কথা। ঠিক আছে, আমরা সার্কেল করে দিই, লো অ্যান্ড মিডিল ইনকাম ইকোনমিক্সটাকে আমরা সার্কেল করে দিয়েছি। ঠিক আছে, মানে হচ্ছে এই প্যাসেজে লো অ্যান্ড মিডিল ইনকাম নিয়ে কথা হয়েছে, সুতরাং এটা কনফার্ম। চলো পরের লাইনে পড়ি। Yet a large portion of these costs could be avoided by adopting preventive measures. এক সেকেন্ড বাবা, আমি পড়াচ্ছি বাবা, যাও এখন। আচ্ছা কি বলছে, yet a large portion of these costs could be avoided by adopting preventive measures that improve how food is handled from farm to fork. আচ্ছা ঠিক আছে, ফোর্ক মানে কাঁটা চামচ। ঠিক আছে, মানে মাঠের থেকে কিভাবে আমাদের খাবারের টেবিলে আসে ওইটাকে ফার্ম টু ফোর্ক বলা হয়। ফার্ম থেকে ফোর্ক অবধি, আমাদের কাঁটা চামচ অবধি বা খাবার টেবিল অবধি আসাটাকে বলা হয় ফার্ম টু ফোর্ক। বলছে কিছু প্রিভেন্টিভ মেজার যদি নেই তাহলে এই সমস্যাগুলো মিটে যাবে। চলো কি প্রিভেন্টিভ মেজার দেখা যাক। বেটার ম্যানেজিং দ্য সেফটি অফ ফুড will also significantly contribute to achieving multiple sustainable development goals, especially those relating to poverty, hunger and well-being. আচ্ছা ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলগুলোকে অ্যাডপ্ট করতে বলছে। ফুডবর্ন ডিজিজ কস্ট অ্যান্ড এস্টিমেশন, এই দেখো এইখান থেকে ডেটা পাচ্ছি, আমাদের মাথা ব্যথা নিয়ে এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করবো না। 600 মিলিয়ন ইলনেস হয়, 4,20,000 মতো প্রিম্যাচিওর ডেথ হয় 2010 সালে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস বলছে। দিস গ্লোবাল বার্ডেন অফ ফুডবর্ন ডিজিজ ইজ আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। পেয়েছো, সার্কেল করো, আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তো সুতরাং 1 নাম্বার স্টেটমেন্ট এমনিই ভুল হয়ে গেল। 1 নাম্বার স্টেটমেন্টে বলেছিল ইভেনলি ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য এজ। ঠিক আছে, সো ওটা ভুল। রিলেটিভ টু দেয়ার পপুলেশন, লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাহারান আফ্রিকা বেয়ার আ প্রপোর্শনেটলি হাই বার্ডেন। ওই দেখো সেকেন্ড স্টেটমেন্টেই বলেছে লো এবং মিডিল ইনকামে সব থেকে বেশি হাই বার্ডেন রয়েছে। দেখেছো, এইগুলোই তো লো অ্যান্ড মিডিল ইনকাম না, যে সাহারা, সাউথ ইস্ট এশিয়া, এশিয়া। They account for 41% of the global population, yet 53% of all foodborne illness and 75% of related deaths. Unsafe food threatens young children the most. Circle karo. Unsafe food threatens young children the most. Circle. Young children under 5 and only 9% of the world population, they count for almost 40% foodborne disease and 30% of related deaths. তাহলে 2 নাম্বার স্টেটমেন্ট ঠিক হলো তো। এজেন্সি ওয়ার্কিং অন ফুডবর্ন ইলনেস শুড প্রাইমারিলি ফোকাস অন ইয়ং চিলড্রেন ফ্রম লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি। তাই তো বলছে এই প্যাসেজের ফোকাস কোথায় কোথায়, লো এবং মিডিল ইনকাম কান্ট্রিজের ওপর ফোকাস, এবং তার সাথে ছোট বাচ্চাদের ওপর ফোকাস, বিকজ ছোট বাচ্চাদের এইটা রোগটা অনেক বেশি হচ্ছে। সো দ্যাট মিনস কি 1 নাম্বার স্টেটমেন্ট ভুল হয়ে গেছে, কারণ 1 নাম্বারে বলেছে আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড আর এরা বলছে ইভেনলি ডিস্ট্রিবিউটেড। বোঝা গেছে? সো আমরা 1 নাম্বার কেটে দেবো, 2 নাম্বারে টিক দেবো, অ্যান্সার কি হয়ে যাবে 2 অনলি। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কিভাবে অ্যান্সারে পৌঁছচ্ছি, কত সময় সোজা নয় জিনিসটা। যদি আমরা আগে অপশান পড়ি আর অপশানের বোকা অপশানগুলোকে যদি এলিমিনেট করি, ইররেশনাল অপশানকে যদি আমরা এলিমিনেট করি, ইররেশনাল এটা মাথায় রাখতে হবে, অযৌক্তিক, যেটা হতে পারে না। ঠিক আছে, এমন নয় যে স্ট্রেঞ্জ। দেখো স্ট্রেঞ্জ জিনিস অনেক সময় হয়। স্ট্রেঞ্জ মানে হচ্ছে যেটা জেনারেলি সবসময় দেখা যায় না, রেয়ার। স্ট্রেঞ্জ ইজ লাইক রেয়ার, বাট ইররেশনাল কিন্তু রেয়ার নয়, এটা হচ্ছে ইররেশনাল। গোটা বিশ্বে কোনোদিনও সব বাচ্চাদের মধ্যে সমানভাবে ফুডবর্ন ডিজিজ হতে পারে না। সো দ্যাট মিনস 1 আমি এমনিই কেটে দেবো। আর এই প্যাসেজে তো বারবার লো অ্যান্ড মিডিল ইনকাম 3 বার বলেছে, লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজের কথা, এবং লাস্টের দিকে বলেছে যে ছোটো বাচ্চারা হচ্ছে সব থেকে মোস্ট ভালনারেবল। তার মানে আমরা যারা ফোকাস করবো তাহলে কোথায় ফোকাস করবো, লো অ্যান্ড মিডিল ইনকামে এবং ছোটো বাচ্চাদের ওপরে। সো অপশান বি 2 অনলি, 12 হচ্ছে 2 অনলি। আচ্ছা আমি প্যাসেজ বুঝিয়ে দিয়েছি, একটা কোশ্চেন করে দিয়েছি, 13টা তোমরা করো দেখি, 13 নাম্বার একই প্যাসেজ থেকে। বেস্ট রিফ্লেক্ট দ্য ক্রাক্স। চলো অপশান এলিমিনেট করো, কোনটাতে বোকা অপশান আছে যেটা প্যাসেজে বলা নেই সেগুলোকে ক্রস করো, করে অ্যান্সারে পৌঁছাও। করো দেখি, আমি একটু টাইম দিচ্ছি 2-5 মিনিট, করো 13 নাম্বারটা। মানে জিজ্ঞেস করতে পারো, কোথাও মানে বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করবে।
কি মনে হচ্ছে বলো দেখি, কিভাবে একটা একটা করে এলিমিনেট করো দেখি এ থেকে। যে পদ্ধতিটা আমি ফলো করেছি ওই সেম পদ্ধতিটা ফলো করে এলিমিনেট করো, কোনটা হতে পারে না সেগুলো খোঁজো, তারপর অ্যান্সার এমনিই বেরিয়ে যায়। যেটা হওয়া সম্ভব নয় সেগুলো আগে খুঁজতে হয়। ক্রাক্স কিন্তু, হ্যাঁ ক্রাক্স মানে পুরো প্যাসেজ পড়ে যে জিস্টটা হয়েছে সেটা। যা প্যাসেজে বলেনি তা নিজেরা ধরে নেব না, প্যাসেজের মধ্যেই থাকবো। জেনারেল স্টেটমেন্ট অ্যান্সার হয়, এবার ইজিলি খুঁজে পাবে। যেটা প্যাসেজে বলেনি সেটা ধরবো না। জেনারেল স্টেটমেন্ট, সফট স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট অ্যান্সার হয়। জেনারেল, কোনো এক্সট্রিম স্টেটমেন্ট নয়, এক্সট্রিম স্টেটমেন্ট নয়। হ্যাঁ, জেনারেল স্টেটমেন্ট খোঁজো। দিদি আমার মনে হচ্ছে সি অপশনটা হবে। ডি বলছো? ডি, বি না ডি কোনটা? বি অপশন। বি মনে হচ্ছে। লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি শুড অ্যাডপ্ট দ্য বেস্ট ফুড সেফটি প্র্যাকটিস অফ দ্য ডেভেলপ কান্ট্রি। আচ্ছা অনিন্দিতার কি মনে হচ্ছে? দিদি আমার সি মনে হচ্ছে। সি মনে হচ্ছে। ডিউ টু ইনক্রিজড ফুডবর্ন ইলনেস দেয়ার ইজ আ ডায়ার নিড ফর ইনক্রিজড ইনভেস্টমেন্ট ইন হেলথ ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি ইন লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রিজ। আচ্ছা আমাকে একটা কথা বলো, এর ভেতর থেকে তোমাদের কি আর কোনো পজিটিভ স্টেটমেন্ট তোমরা খুঁজে পাওনি? বি তো প্রথমেই বাদ চলে যাবে, বেস্ট ফুড সেফটি বলে কিছু হয় না। আচ্ছা বি কেন বাদ হবে শোনো, বিতে বলেছে ডেভেলপড কান্ট্রিদের যেটা ভালো আছে সেটা আমরা নেব। কোথায় আছে দেখো তো, গোটা প্যাসেজে ডেভেলপ কান্ট্রি কিছু পাচ্ছ? ডেভেলপ কান্ট্রিদের যেটা বেস্ট আছে সেটা আমরা ফলো করব সেরকম কিছু কোথাও প্যাসেজে বলেছে? প্যাসেজে কি বলেছে? প্যাসেজে বলছে ফুড সিকিউরিটির কথা এবং ইলনেসের কথা, বলছে যাতে খাবার মানে ফুড সেফটিটা যাতে ঠিকঠাক থাকে সেটা নিয়ে কথা হচ্ছে। সো এ বি সি কোথাও এরকম কিছু বলেইনি, বলেছে একমাত্র ডিতে। খেয়াল করো, ফোকাস অন ফুড সেফটি ইজ ইম্পর্টেন্ট নট অনলি ফর হেলথ বাট অ্যান্ড ইকোনমি অফ দ্য নেশন বাট অলসো টু মিট ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক। তাই তো আছে প্যাসেজে, তো তাই বলছে যে ফুড সেফটি শুধুমাত্র হেলথ এবং দেশের রাজ্যের নেশনের অর্থনীতির জন্য ইম্পর্টেন্ট তা নয়, তার সাথে সাথে অলসো টু মিট ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক। ইন্টারন্যাশনাল মানে বাইরের দেশের সাথে আমাদের যে কম্প্যারিজন সেইটার জায়গাতেও আমাদের সেই বেঞ্চমার্ক অবধি পৌঁছতে গেলেও, বেঞ্চমার্ক মানে হচ্ছে একটা লিমিট, যে লিমিট অবধি আমরা পৌঁছতে পারি, তো সেইটা অবধি পৌঁছতে গেলেও আমাদের ফুড সেফটি দরকার। কারণ যদি ফুড সেফটি না থাকে তাহলে এই ধরনের যখন বার করবে না, যে রিপোর্ট বেরোবে সেখানে দেশের পারফরমেন্স খারাপ হবে। এই যে বারবার বলছে লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি লাইক এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাব সাহারান আফ্রিকা, এরকমভাবে দেশের নাম বদনাম হবে। ঠিক আছে, যে দেশে ফুড সেফটি নেই সে দেশের লোক অসুস্থ হচ্ছে, অর্থনীতি ডুবে যাচ্ছে, ইকোনমি ডুবে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল লেভেলের বেঞ্চমার্কও তারা ক্রস করতে পারছে না এবং অপমান হচ্ছে। তার মানে পুরো প্যাসেজটা তো শুধু ডি বলেছে। এইবার এ কেন হবে না? এতে বলছে ইনক্রিজিং গ্লোবাল বার্ডেন অফ ফুডবর্ন ডিজিজ কলস ফর আ প্রোঅ্যাক্টিভ রোল অফ দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমাকে একটা কথা বলো, সব দায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিয়ে বসে আছে? সব দায় কি একমাত্র WHO? গোটা দেশের সব মানে গোটা বিশ্বের সবার হেলথের দায় কোথাও WHO নিয়ে বসে আছে? প্রথমত তো নিয়ে বসেইনি, দ্বিতীয়ত হচ্ছে WHOর কাজ হচ্ছে যে দেশ যেরকম পারফরমেন্স করবে সেই দেশের ওপর বেস করে রিপোর্ট তৈরি করে বলে দেবে, এইটুকু। তার মানে এই নয় যে প্রোঅ্যাক্টিভ রোল। প্রোঅ্যাক্টিভ মানে অ্যাক্টিভেরও আগে যদি কিছু থাকে, প্রো মানে কি আগে, প্রোঅ্যাক্টিভ মানে সব দায় যার মাথায় রয়েছে, যে সব কিছুর দায়িত্ব নিয়ে বসে আছে সেই সব কিছু করবে। তো সব WHO দায়িত্ব নিয়ে বসে আছে, ব্যাংক দায়িত্ব নিয়ে বসে আছে। সো অপশান এ প্রথমেই বাদ, কোনোদিনও WHO প্রোঅ্যাক্টিভ রোল নিয়ে বসে নেই প্রথমত। দ্বিতীয়ত প্যাসেজে একবারও বলেনি WHOর দায় এটা। বি কেন হবে না? বি হবে না কারণ বলছে যে বেস্ট, দেখো লেখাই রয়েছে শুড অ্যাডপ্ট দ্য বেস্ট ফুড সেফটি প্র্যাকটিস। আচ্ছা কে ডিসাইড করবে বলো তো বেস্ট ফুড সেফটি প্র্যাকটিস কোনটা বেস্ট? কে বলে দেবে? কোথাও বলা আছে যে আমরা বেস্ট ফুড সেফটি প্র্যাকটিসটাকে অ্যাডপ্ট করব? আমি বারবার বললাম ওই জন্য এক্সট্রিম ওয়ার্ড বাদ দাও, এক্সট্রিম ওয়ার্ড বাদ দাও, এটা মাথায় ঢুকিয়ে নাও যে এক্সট্রিম ওয়ার্ডের স্টেটমেন্ট অ্যান্সার হয় না। বেস্ট ফুড সেফটি মেজার এটা কোথায় লেখা আছে প্যাসেজে? প্রথমত তো লেখা নেই ডেভেলপ কান্ট্রি। কোথার থেকে পেয়েছি আমরা ডেভেলপ কান্ট্রি? লো অ্যান্ড মিডিল ইনকামেরটা খারাপ মানছি আমরা, বাট ডেভেলপ কান্ট্রিতেও যে সমস্যা নেই সেটা কোথাও এই প্যাসেজে বলা আছে? বলা নেই। সো অপশান বি কাটো। সি কেন হবে না?
স্পেশাল বলছে ডিউ টু ইনক্রিজড ফুডবর্ন ইলনেস দেয়ার ইজ এ ডায়ার নিড ফর ইনক্রিজড ইনভেস্টমেন্ট। একবারও টাকা নিয়ে কোনো কথা হয়েছে আমাদের ইনভেস্ট করা উচিত বা কিছু ইনভেস্টমেন্ট ইন হেলথ ইনফ্রাস্ট্রাকচার, একবারও বলেছি হসপিটাল তৈরি করতে হবে। হেলথ ইনফ্রাস্ট্রাকচার মানে কি? হসপিটাল তৈরি করা। একবারও বলেছি হেলথ ইনফ্রাস্ট্রাকচার স্পেশালি ইন লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি। হসপিটাল কোন কাজে লাগে আমাকে বলো? হসপিটাল কোন কাজে লাগে? লোক অসুস্থ হলে তবেই তো লাগে। তো আমরা প্রথমেই বলেছি কি প্রিভেন্টিভ মেজার, সার্কেল করো প্যাসেজে, yet a large portion of this cost could be avoided by adoptive preventive measure that improve food, how food is handled from farm to fork। যদি আমরা প্রপার প্রিভেন্টিভ মেজার নেই, প্রিভেন্টিভ মেজার মানে কি? কোভিডের আগে প্রিভেন্টিভ মেজার আমরা কি নিয়েছিলাম? মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, ভালো মন্দ খাবার খাওয়া, প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়া যাতে ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়। তারপরে যখন আমাদের ভ্যাকসিন বেরোলো আমরা ভ্যাকসিন নিলাম যাতে আমাদের রোগটাই না হয়, যাতে আমাদের কোভিড ছুতেই না পারে। দ্যাট ইজ কল প্রিভেন্টিভ মেজার। যারা এই প্রিভেন্টিভ মেজারগুলো নিয়েছে তাদের কাউকে হসপিটালে যেতে হয়েছে? হয়নি। তাহলে আমরা হেলথ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে করবোটা কি? হসপিটাল তৈরি করে করবোটা কি? ইনভেস্টমেন্ট করে করবোটা কি? এখানে কোথাও ইনভেস্টমেন্ট, টাকা খরচ, হসপিটাল তৈরি কিচ্ছু বলেনি। সো অপশান সি এমনিই কাটা। শুধু প্যাসেজে বলা আছে ফুড সেফটিটা খুব প্রয়োজন একটা দেশের মানুষকেও সুস্থ রাখার জন্য, সেই দেশের অর্থনীতির জন্য, প্লাস ইন্টারন্যাশনাল লেভেলে সেই দেশের মুখটা উজ্জ্বল রাখার জন্য। একমাত্র এটাই তো অপশান ডিতে বলেছে, আর কোথাও বলেছে? ডিটা ছাড়া আর কোনো জায়গায় এই প্যাসেজের কিচ্ছু বলা আছে? বলা নেই। কিন্তু বোঝা গেছে কেন বাকিগুলো হলো না আর কেন ডি হলো? এইটা আগে বোঝো, ঠিক আছে? এইটা যতক্ষণ না রিয়ালাইজ করবে ততক্ষণ অবধি বাকি অপশান কোনোটাতেই ঠিক অ্যান্সারে পৌঁছতে পারবে না। কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো কেন হলো ডি। এবার বুঝতে পেরেছো তো? কোনো ডাউট নেই তো আর কোনো মনে? কেন তোমাদেরটা হলো না? আমি বারবার বলছি অপশান এলিমিনেট করো, এক্সট্রিম স্টেটমেন্ট বাদ দাও। যেটা আমি বারবার ওই জন্য বলছি, যা প্যাসেজে বলেনি তা ধরে নেব না। এই হেলথ ইনফ্রাস্ট্রাকচার, ইনভেস্টমেন্ট, ডেভেলপ কান্ট্রি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রোঅ্যাক্টিভ রোল, এগুলো একবারও বলেনি, শুধু বলেছে ফুড সেফটির কথা। সো একমাত্র তো অপশান ডিতেই ফুড সেফটি আছে, আর তো কোথাও নেই। পরের প্যাসেজেও বলেছে ক্রাক্স। চলো ক্রাক্স পড়ি কি বলছে। এনভায়রনমেন্ট প্লেজ আ ক্রুশিয়াল রোল ইন পিপলস ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। অবশ্যই পরিবেশ একটা যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। কোথায়? মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক ভালো থাকার পেছনে। Despite significant improvement, major difference in environmental quality and human health remain between and within European countries। আচ্ছা চলো আবার পড়ি কি বলছে। Despite significant improvement, অনেকটাই উন্নতি হয়েছে। Major difference in environmental quality and human health remain between and within European countries। বলছে কি তাও যতই চেষ্টা করি না কেন কিছু তো ডিফারেন্স, মেজর ডিফারেন্স রয়েই গেছে এনভায়রনমেন্টাল কোয়ালিটিতেও, হিউম্যান হেলথ মানুষের শারীরিক সুস্থতাতেও রিমেন এখনও রয়ে গেছে বিটুইন অ্যান্ড উইদিন ইউরোপিয়ান কান্ট্রিজ। আচ্ছা মানে কি বলো তো? বিটুইন অ্যান্ড উইদিন ইউরোপিয়ান কান্ট্রি। বিটুইন মানে হচ্ছে এক একটা দেশের মধ্যে, এবং আরেকটা কি বলেছে? উইদিন ইউরোপিয়ান কান্ট্রিজ মানে ইউরোপের মধ্যে যে দেশ আছে। আচ্ছা এক্সাম্পল বোঝায়। বিটুইন ইউরোপিয়ান কান্ট্রি মানে ইউকে ভার্সেস জার্মানি, দুটো ইউরোপের দেশ। আচ্ছা উইদিন ইউরোপিয়ান কান্ট্রি মানে ইউরোপ টোটাল ব্রিটেনের মধ্যেই। মানে কি ব্রিটেনের মধ্যেও ডিফারেন্স রয়েছে এক একজনের সাথে আর একজনের, আবার জার্মানির সাথে ইউকেরও ডিফারেন্স রয়েছে, ফ্রান্সেরও ডিফারেন্স রয়েছে, ইটালিরও ডিফারেন্স রয়েছে। বোঝা গেছে? এইটাকে বলা হয় বিটুইন অ্যান্ড উইদিন হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি। The complex relationship between environmental factors and human health, considering multiple pathways and interactions, should be seen in a broader, spatial, socio-economic and cultural context। বলছে কি কমপ্লেক্স রিলেশনশিপ কাদের মধ্যে, জটিল সম্পর্ক কাদের মধ্যে? চলো দেখি। পরিবেশ এবং মানুষের শরীর, অবশ্যই তাই। পরিবেশ আর মানুষের শরীরের মধ্যে তো জটিল সম্পর্ক। আজকে পরিবেশ দূষণ হলে কি হয়? আমাদের শ্বাসকষ্ট হয়, চোখ জ্বলে, অ্যাসিড রেন হলে স্কিনের রোগ হয়। তো আলটিমেটলি শরীর পরিবেশের ওপরেই তো মানুষের সুস্থ থাকা নির্ভর করে। কনসিডারিং মাল্টিপল পাথওয়েজ অ্যান্ড ইন্টারাকশন শুড বি সিন ইন আ ব্রডার স্পেকট্রামস বা স্পেশাল, মানে হচ্ছে শুধু শরীরে নয়, একটু লিমিটেড ওয়েতে নয়, আরও বড়োভাবে দেখো। যেমন সোশিও ইকোনমিক, সামাজিক অর্থনৈতিক, কালচারাল কনটেক্সট। অবশ্যই দেখো একটা এক্সাম্পল বলি। তোমার যদি শ্বাসকষ্ট হয় পরিবেশ দূষণ থেকে, সেদিনকেই তোমার নাচের একটা প্রোগ্রাম আছে, বাট এত শ্বাসকষ্ট হচ্ছে তুমি নাচই করতে পারলে না, তো তোমার কি হলো? হেলথ গেল।
কালচারাল দিক গেল। এবার যেহেতু তুমি নাচের নাম দিয়েছিলে, তুমি তাদেরকে তোমার ওই অর্গানাইজেশনকে কথা দিয়েছিলে তুমি গিয়ে ডান্স প্রোগ্রাম করবে, তোমার এত শ্বাসকষ্ট হয়েছে, দিল্লির এত পলিউশন, কলকাতার এত পলিউশন, সেখানে গিয়ে তো তুমি স্বাভাবিক এসে আর নাচ করতে পারোনি শ্বাসকষ্টের জন্য। তো তোমার কি হলো, সামাজিক মুখটা ডুবে গেল, তাদের সামনে তোমার মুখ ছোট হলো। প্লাস তারা বলেছিল আজকের এই প্রোগ্রামের জন্য তোমাকে 5,000 টাকা তারা পুরস্কার দেবে, প্লাস সেই 5,000 টাকাও তুমি পেলে না, তোমার অর্থনৈতিকও লস হলো। তার মানে কি, যে কোনো এনভায়রনমেন্টের ইম্প্যাক্ট শুধু শরীরে নয়, শরীরের ওপর সামাজিকভাবে, কালচারালভাবে, অর্থনৈতিকভাবে সব দিকে ইম্প্যাক্ট ফেলে। বোঝা গেছে? আচ্ছা, তারপর বলছে কি, মাচ প্রগ্রেস হ্যাজ বিন অ্যাচিভ থ্রু দ্য ডেডিকেটেড অ্যাপ্রোচেস টু ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড রিডিউসিং বার্ডেন্স অন দ্য হিউম্যান হেলথ। মানে কি, মাচ প্রগ্রেস, যথেষ্ট উন্নতি হ্যাজ বিন অ্যাচিভড, এখন অবধি আমরা অ্যাচিভ করতে পেরেছি, ডেডিকেটেড অ্যাপ্রোচ টু ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড রিডিউসিং বার্ডেন্স অন দ্য হিউম্যান হেলথ। যদিও আমরা এখন অবধি অনেকটাই উন্নত করতে পেরেছি, পরিবেশের ওপরে বলো, মানুষের শরীরের ওপরে বলো, যে পরিবেশের যে বার্ডেনটা রয়েছে, বাট মেনি থ্রেটস রিমেন, বাট তাও অনেক সমস্যা রয়ে গেছে। তার মানে কি, কিছুটা উন্নতি হয়েছে, কিছুটা সমস্যা আছে, পুরোপুরিও উন্নতি নেই, পুরোপুরিও সমস্যা নেই। Meanwhile, new challenges are emerging with a wide range of potential highly uncertain ecological and human health implication. একটা শেষ করতে পারিনি, তার মধ্যে আরও সমস্যা এসে দাঁড়িয়েছে। কোথায় দেখো, বলছে হাইলি আনসার্টেন ইকোলজিক্যাল হিউম্যান হেলথ ইমপ্লিকেশনস। বলছে কি, যে নতুন চ্যালেঞ্জ, নতুন সমস্যার দেখা দিয়েছে, কোন কোন বিষয়ে, ইকোলজিক্যাল এবং হিউম্যান হেলথের ওপর ইম্প্যাক্ট ফেলছে, পরিবেশের ওপরেও এবং হচ্ছে আমাদের মানুষের শরীরের মধ্যে। যেমন একটা এক্সাম্পল, কোভিড। এতদিন ছিল একরকম জ্বালা, এখন আবার হয়েছিল কোভিড। তারপর ধরো মাঝে মধ্যে আসে না নিপা ভাইরাস, জিকা ভাইরাস, এই ধরনের একটা নতুন নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ায়। In this context, technological advancement may provide new benefits. However, history also offers many examples of adverse health impacts from new technologies. বলছে যে যদিও এই ক্ষেত্রে নতুন টেকনোলজি, নতুন প্রযুক্তি বিজ্ঞান আমাদেরকে সাহায্য করেছে, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক। ইতিহাস সাক্ষী, ইতিহাসে আমরা মানে পুরোনো দিনে আমরা দেখেছি, ইতিহাস সাক্ষী মানে কি, এর আগে আমরা দেখেছি যে নতুন টেকনোলজির জন্যও অনেক ক্ষতি হয়েছে। হয়নি? তুমি বলো, এই যে ধরো কোভিডের যে কোভিডটা ছড়ালো কিভাবে, ল্যাবরেটরিতে চায়নাতে টেস্ট করতে গিয়েছিল, এক্সপেরিমেন্ট করতে গিয়ে তারপর সেখান থেকে আসে। ঠিক আছে, তো তার মানে কি, ওটা টেকনোলজির জন্যই তো হয়েছে। এরকম অনেক দেখা গেছে যে প্রথমত টেকনোলজির জন্য, বলে না, এটা আমরা একটা টপিক ছোটো থেকে পড়তাম না, সায়েন্স ইজ এ ব্যান অর বুন, সায়েন্স আশীর্বাদ এবং অভিশাপ। মানে কি, টেকনোলজির জন্য অনেক সময় ভালো যেমন হয়েছে, সেরকম টেকনোলজির জন্য ইতিহাস সাক্ষী অনেক নতুন টেকনোলজিতে অনেক আবার রোগও ছড়িয়েছে, অনেক খারাপও হয়েছে, পরিবেশের ওপর অনেক ইম্প্যাক্টও পড়েছে। তো আশা করি ক্রাক্স কি বুঝতে পেরেছো প্যাসেজের। ক্রাক্স হচ্ছে এখানে এনভায়রনমেন্টের রোল, এনভায়রনমেন্ট কীভাবে আমাদের প্রত্যেকটা স্পেকট্রামে ইম্প্যাক্ট ফেলে, এটাই হচ্ছে ক্রাক্স। চলো খুঁজি কোথায় আছে। অপশান এ, restoring to technology, resorting to technology for addressing rising challenge in the ecological and human health might not give the desired result. পরেরটা বলছে, the fluctuations in environmental quality and human health are limited to European region only. Without addressing environmental health challenges to human health are impossible to address. Before the adoption of any technology for resolving any ecological or human health challenge, it is important to evaluate its adverse health impact via some government recognized labs. বলো কোনটা হবে? এখান থেকে তো সব তিনটে অপশান খুব বেকার অপশান দিয়েছে, তিনটে অপশান খুব বাদ দিয়ে যাওয়া যায়। অনিন্দিতা কি বলছো? এ। মৌমিতা কি মনে হচ্ছে? দেখো একটু ভালো করে দেখো, দেখে বলো। আচ্ছা, বি কেন হলো না? লাস্টে কি বলছে, লিমিটেড টু ইউরোপিয়ান রিজিয়ন অনলি। কখনো হতে পারে? পরিবেশ দূষণ শুধুমাত্র ইউরোপের মধ্যেই রয়েছে, বিশ্বের আর কোথাও পরিবেশ দূষণ নেই, পরিবেশের কোনো ক্ষতি নেই, এটা অবাস্তব তো। ডি কেন হবে? ডিতে দেখো, ডি লাস্টে কি বলছে, ভায়া সাম গভর্নমেন্ট রেকগনাইজড ল্যাব। কোথাও বলেছে সরকারের রেকগনাইজড ল্যাব থেকে, মা ওই ঘরে আছে, কোথাও বলা আছে সরকারের রেকগনাইজ ল্যাব থেকে সেটাকে টেস্ট করাতে হবে, টেস্ট করিয়ে চেক করতে হবে? না, একবারও বলেনি, প্যাসেজে কোথাও মেনশন নেই। আর ওটা তো ক্রাক্স হতেই পারে না।
প্যাসেজে কোথাও বলেনি গভর্নমেন্টের রেকগনাইজ করা ল্যাব থেকে সেটাকে টেস্ট করতে হবে। আর সব থেকে বড় ব্যাপার, অপশানটা ভালো করে পড়ো, এনি টেকনোলজি, এনি ইকোলজিক্যাল অর হিউম্যান হেলথ। এনি কথাটার মানে কি? এক্সট্রিম। সব টেকনোলজির ক্ষেত্রে চেক করতে হবে, সব ইকোলজিক্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে চেক করতে হবে। এটা পসিবল? হিউম্যানলি পসিবল এটা? হ্যাঁ বলো। তিনটে, ওইটাই তো আমি বললাম যে বি সি ডি তিনটেই এক্সট্রিম অপশান। বিতে দেখো অনলি রয়েছে, সিতে দেখো ইম্পসিবল রয়েছে। আর ইম্পসিবল টু অ্যাড্রেস বলছে হিউম্যান এনভায়রনমেন্টাল হেলথ ছাড়া হিউম্যান হেলথকে কোনোভাবে অ্যাড্রেসই করে যান। এটা সম্ভব? সবসময় হয় কখনো? ইম্পসিবল মানে অসম্ভব। পৃথিবীতে কিচ্ছু অসম্ভব বলে হয় না। পৃথিবীতে অনলি বলে কিচ্ছু নেই, পৃথিবীতে এনি বলেও কিছু নেই। আমি বারবার বলছি এক্সট্রিম ওয়ার্ড বাদ দাও, এক্সট্রিম ওয়ার্ড বাদ দাও, অ্যান্সারে চলে আসবে। আমিও কিন্তু এটার অ্যান্সার পারতাম না, টু বি অনেস্ট আমিও পারতাম না। আমাকে যদি শুধুমাত্র বাকি তিনটে অপশান যদি এরকম না দিয়ে একটু ঘটো অপশান দিত, অনলি না দিত, আমিও হয়তো অ্যান্সারটা বুঝতে পারতাম না, কারণ অপশান এটা দেখে সহজে বোঝা যাচ্ছে না। কিন্তু যদি আমি বিসিডি পড়ি, আমি দেখো যে বললাম না, এ পড়ার পর কিন্তু আমি একটু বললাম যে ঠিক আছে হতেও পারে নাও হতে পারে, বাট বিসিডি পড়ছিলাম যখন আমি হাসছিলাম। সো আই ওয়াজ লাইক, ও আচ্ছা বুঝে গেছি অ্যান্সার কী হবে, ঠিক আছে। সো আমি কিন্তু টু বি অনেস্ট আমি নিজেও অ্যান্সারটা পারতাম না, কারণ আমি বুঝে গেছি বিসিডি হবে না। বিসিডি যেগুলো প্যাসেজে বলেনি, প্রথমত তো বলেনি, দ্বিতীয়ত আবার এক্সট্রিম বলেছে। ইম্পসিবল, অনলি, এনি, গভর্নমেন্ট রেকগনাইজ ল্যাব, এটা হতেই পারে না। সো অপশান এ আমি পড়ার দরকার নেই, অপশান এ আর এ কেন হলো সেটা বোঝারই আর আমার দরকার নেই, বোঝা গেছে। সো 14 অ্যান্সার এ। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে বলবে। মৌমিতা কেন ডি হলো না এ হলো, এবার বুঝতে পেরেছো তো? আচ্ছা, এইটা সবসময় মাথায় রাখবো। আমরা এক্সট্রিম স্টেটমেন্ট বাদ দিয়ে দেবো, যা প্যাসেজে বলেনি তা মনে রাখবো না। জেনারেল স্টেটমেন্ট অ্যান্সার হয়, সফট স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট অ্যান্সার হয়। এই কনসেপ্টটা যদি একবার মাথায় ঢুকে যায় আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা চলো আজকে লাস্ট প্যাসেজ করি, 4 নাম্বার প্যাসেজ, মানে 15 নাম্বার কোশ্চেনটা, তারপরে আমরা একটু ইয়ে করবো, ইডিয়াম করবো। আচ্ছা বলছে কি ইন দ্য, আচ্ছা কী কোশ্চেনটা দিয়েছে, এটাও ক্রাক্স দিয়েছে। আচ্ছা বেশিরভাগ আজকে ক্রাক্স, ভালো হয়েছে। ক্রাক্স আর অ্যাজাম্পশনস করেছি, যাতে ক্রাক্স আর অ্যাজাম্পশনস ভবিষ্যতে যদি কখনো আসে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা প্যাসেজ বলছে শোনো, in the health sector India has made enormous strides over the past decades. The life expectancy has crossed 67 years. আচ্ছা বিগত বেশ কিছু বছরে ভারত হেলথ সেক্টরে খুব ভালো কাজ করেছে, যার জন্য আমাদের লাইফ এক্সপেক্টেন্সি মানে অ্যাভারেজ এজ, একটা মানুষ কত বছর বাঁচে সেটা 67 বছর ক্রস করে গেছে। কত বলো তো, বর্তমানে এখন 69.5, মানে একটা লোক অ্যাভারেজ 69 বছর বা 70 বছর মতো বাঁচে। And infant and under 5 mortality rates are declining as it is the rate of disease incidence. বলছে কি ইনফ্যান্ট মানে ছোট্ট বাচ্চা, জন্মের পরেই যে 28 দিন অবধি যে বাচ্চা থাকে, দ্যাট ইজ কল ইনফ্যান্ট বাচ্চা। আর হচ্ছে আন্ডার 5 মর্টালিটি, যে বাচ্চারা আবার ওই সময় থেকে মানে 1-2 মাস বয়স থেকে আবার ওই 5 বছর অবধি যে বাচ্চা থাকে, না ইনফ্যান্ট বোধহয় 1 বছর অবধি দেখে, ঠিক ইনফ্যান্ট হচ্ছে জন্ম থেকে 1 বছর, আর আন্ডার 5 হচ্ছে 1 বছর থেকে 5 বছর অবধি যে বাচ্চারা থাকে, তাদের যে মৃত্যুর হার থাকে সেটাও অনেক কমে গেছে। কারণ কি ওই সময় যে বাচ্চারা মারা যায় বেশিরভাগ দেখা যায় রোগে মারা যায়, ডিজিজে মারা যায়। কারণ এখন যেহেতু অনেক ভ্যাকসিন এসে গেছে, বা মায়ের মানে বাচ্চা মায়ের পেটে থাকতেই মাকে অনেক ভ্যাকসিন দেয়, সো দ্যাটস ওয়াই বাচ্চার মধ্যেও আর সেই রোগগুলো যায় না, ঠিক আছে। Many disease such as polio, guinea worm disease, yobs, tetanus বা tetanus বলে, অ্যাকচুয়ালি আমরা বাংলায় টিটেনাস বলি, ওটাকে ইংলিশে টেটেনাস উচ্চারণ হয়। টেটেনাস হ্যাভ বিন ইরাডিকেটেড। বলছে কি এই অনেক ধরনের রোগ রয়েছে, যে রোগগুলো যেমন পোলিও, গুইনা ওয়ার্ম ডিজিজ, ইয়াক্স, টেটেনাস, এই ধরনের রোগ এখন পুরোপুরি চলে গেছে, কারণ এগুলো সবগুলোরই কী এসে গেছে, ভ্যাকসিন এসে গেছে, ঠিক আছে। Despite this progress, এই প্রগ্রেস বা উন্নতি হওয়ার পরেও communicable disease are expected to continue to remain a major public health problem in the coming decades, posing a threat to both national and international health security. বলছে এই উন্নতি হওয়া সত্ত্বেও কমিউনিকেবল ডিজিজ আর এক্সপেক্টেড টু কন্টিনিউ। কমিউনিকেবল ডিজিজ মানে কি, ছোঁয়াচে রোগ। কমিউনিকেট মানে যেটা ছুলে হয়, কমিউনিকেট মানে কি কাউকে ছোঁয়া। নন কমিউনিকেবল এনডিসি মানে কি হার্টের রোগ বা জ্বর নয়, হার্টের রোগ, সুগার, তারপরে ধরো নার্ভের রোগ, আর কি হতে পারে, পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো কাউকে ছুলে হয়? কারণ মাথা যন্ত্রণা হলে বলে এই ছুস না, ওকে মাথা যন্ত্রণা হয়েছে, ও তোরও হয়ে যাবে, এটা বলে না। তাহলে ছোঁয়াচে রোগ কোনগুলো? ছোঁয়াচে রোগ হচ্ছে কোভিড, যেগুলো হাঁচির মাধ্যমে কাশির মাধ্যমে হয়। তারপরে হচ্ছে তোমার এইডস,
যেটা ব্লাডের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে অনেক সময় ছড়ায়। তারপরে হচ্ছে তোমার আরও যে ধরনের ছোঁয়াচে রোগ, যেগুলো যে 7 রকমের যে মায়ের দয়া বলে, যেগুলোকে পক্স আছে, হাম আছে, মামস আছে, এগুলো ছোঁয়াচে রোগ। তো এইগুলোকে কমিউনিকেবল ডিজিজ বলে। বলছে যে এত উন্নতি হওয়া সত্ত্বেও কমিউনিকেবল ডিজিজ আর এক্সপেক্টেড টু কন্টিনিউ টু রিমেন আ মেজর পাবলিক হেলথ প্রবলেম। এইগুলো একটা মেজর বড় একটা পাবলিক হেলথ প্রবলেম দাঁড়াচ্ছে ইন দ্য কামিং ডিকেড মানে 10 বছর, আপকামিং 10 বছরে এই ধরনের ছোঁয়াচে রোগ কিন্তু দেখা যাবে। যেমন আমরা কোভিড দেখেছি, জিকা ভাইরাস দেখেছি, নিপা ভাইরাস দেখেছি, এইডস দেখেছি, তারপরে হচ্ছে তোমাদের আরও যে সমস্ত হয় আর কি, তো সেগুলোকে কমিউনিকেবল ডিজিজ বলে। ঠিক আছে, সো এগুলো বলছে আগামী 10 বছরে দেশে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল হেলথ সিকিউরিটিতে যথেষ্ট ইম্প্যাক্ট ফেলবে, দেশে বাইরে দু জায়গাতেই। Beside endemic disease such as human immunodeficiency virus infections and acute immunodeficiency syndrome, বলছে কি শুধুমাত্র বিসাইড মানে পাশে রাখি এইডসকে, এইডস এইচআইভিকে আমি পাশে রাখলাম, টিবি টিউবারকিউলোসিসকে আমি পাশে রাখলাম, ম্যালেরিয়াকেও পাশে রাখলাম, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ এনটিসি বলা হয়ে থাকে, এনটিডি। নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ মানে কি জানো? নেগলেক্ট কোনটাকে আমরা নেগলেক্ট করি? যাকে আমরা পাত্তা দিই না, তাই তো নেগলেক্ট করছি তাকে। ট্রপিক্যাল কোনগুলো? কোন দেশগুলোকে বলা হয়ে থাকে? আমাদের ইন্ডিয়া ইজ আ ট্রপিক্যাল দেশ। আচ্ছা, সব থেকে বেশি ট্রপিক্যাল দেশ কোনগুলোতে, কোথায় রয়েছে? আফ্রিকাতে রয়েছে। আফ্রিকার ম্যাপ যদি ওয়ার্ল্ড ম্যাপ আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আফ্রিকা ট্রপিক রিজিয়নে পড়ে, রাইট? সো আফ্রিকাতে দেখবে যে বহু বাচ্চা কাচ্চা বেটে, পেটটা মোটা, কালো, নাকগুলো মানে ওদের চেহারাটা কেমন একটা অদ্ভুত হয়ে যায় না? ছোট থেকে খাবারের অভাব, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ডেঙ্গু, নানান রকম রোগ হচ্ছে, স্টান্টেড বডি, ভালোভাবে চেহারাটা বড় হচ্ছে না, মাথাটা এইটুকু থাকে, পেটটা এত বড় হয়ে যায়, তারপরে ধরো নানান রকম রোগ ধরে যায়, সারা গায়ে কেমন খুজলি টাইপের উঠে, কুষ্ঠ টাইপের হয়ে যায়, লেপ্রোসি যেটাকে বলে। তো এই যে রোগগুলো থাকে, যেগুলো না ট্রপিক্যাল জায়গায় বেশি হয়। কেন বলো তো? ট্রপিক্যাল জায়গা গরম হয়, আর গরম জায়গাতে মশা মাছি এগুলো বেশি থাকে। একটা জিনিস খেয়াল করেছো, আমাদের এখানে শীতকালে মশা থাকে, আমাদের কলকাতাতে, পশ্চিমবঙ্গে শীতকালে সব মশা ভ্যানিশ হয়ে যায়। গরমকালে যে কোথার থেকে এত মশা মাছি উদ্ভব হয় জানি না, বিকজ গরম এলাকাতে এই ধরনের প্রাণী বেঁচে থাকে, আর অতিরিক্ত ঠান্ডায় এরা মরে যায়। তো দ্যাটস ওয়াই ইউরোপের দেশে মানুষ সুস্থ থাকে বেশি, বা মানুষের রোগ কম হয়, যার জন্য ইউরোপের পয়সা আছে বেশি। কেন বলো তো? মানুষ, এক একটা দেশের অ্যাসেট, সম্পত্তি হচ্ছে মানুষ। সো মানুষ যদি সুস্থ থাকে, পরিবেশ যদি ঠিক থাকে, তো এমনি দেশের উন্নতি হবে। আর আফ্রিকার দেশগুলো কেন বলো তো গরিব দেশ? এশিয়ার দেশগুলো কেন বলো তো গরিব দেশ? বিকজ এটা ট্রপিক্যাল দেশ, যেখানে মানুষ বেশিরভাগ সময় রোগের পেছনেই পয়সা বেশি চলে যাচ্ছে। সো এইটাকে বলা হয় নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। কেন বলো তো নেগলেক্টেড? কারণ ডেভেলপ যে কান্ট্রি রয়েছে, ইউরোপের যে দেশগুলো রয়েছে, ওরা জানে যে ওদের কাছে সেই পরিমাণ পয়সা নেই, তো চলো আমরা ওদেরকে একটু হেল্প করি টাকা পয়সা দিয়ে, যাতে ওরা এই রোগগুলোর থেকে নিজেদেরকে বার করতে পারে। বাট ওই যে ডেভেলপ কান্ট্রিগুলো রয়েছে না, সেগুলো না হেল্প করে না, না পারতে করে না। মানে যদি WHO খুব প্রেশার করে, হ্যাঁ হ্যাঁ করছি, সেই দেখবে স্কুলে এক ধরনের মেয়ে হতো না, একটু সাইড দে না, বেঞ্চে বসতে দে না, মানে সরতে চায় না মোটে, ঠিক আছে একটুখানি বডিটা জাস্ট এরম করে নাড়িয়ে দেবে, পাশে বস। ট্রেনেও এরকম অনেকে করে, যদি 4 নাম্বার সিটে যে বসে সে জানে। সো এই যে সেম কাজটা কারা করে? ওই ডেভেলপ কান্ট্রিগুলো করে, যারা এই ইচ্ছাকৃত জানা সত্ত্বেও এই রোগগুলো যে এশিয়া আফ্রিকাতে হয়, এবং সেই দেশের কাছে এত পয়সা নেই সেটাকে সারাবার মতো, তা আমরা একটু পয়সা দিয়ে হেল্প করি, সেটা করে না, ওরা নেগলেক্ট করে। WTO এত ওদেরকে বলেছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO এত বলেছে, তারপরে ওরা এমফাসাইজ করে না। ওই জন্য এই রোগগুলোকে বলা হয় নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ। ডোন্ট ওয়ারি, এগুলো আমরা যখন সায়েন্স পড়বো সেখানে বুঝবো। বাট অ্যাকচুয়ালি কী বলো তো, এই কম্প্রিহেনশন সলভ করতে গেলে GS এর নলেজ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমি তোমাদের কম্প্রিহেনশন এত ভালো করে বোঝাতে পারি কেন? বিকজ আমার GS এর নলেজ আছে, সেই জন্য। সো GS এর নলেজ যেদিন তোমাদেরও কমপ্লিট হয়ে যাবে সিলেবাস, দেখবে তোমরা নিজেরাও ইজিলি অ্যান্সারগুলো পারবে, কারণ মানে না বুঝতে পারলে তুমি এগোতেই পারবে না। ঠিক আছে, তো এইবার বলছি কি, নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ, communicable disease outbreak will continue to challenge public health, requiring a high level of readiness in terms of early detection and rapid response। বলছে কি যে টিভি, ম্যালেরিয়া, টিউবারকিউলোসিস, এনটিজি, এদের সবাইকে সাইডে রাখো। এছাড়াও আরও সমস্যা আসবে। কি সমস্যা? কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক, মানে যেমন কোভিডে এসেছিল, নিপা ভাইরাস, জিকা ভাইরাস, এগুলো কমিউনিকেবল ডিজিজ যখন হয়, এন্ডেমিক, পুরো চারি জায়গা ছড়িয়ে যায়। আর যখন সেটা এক্সট্রিম হয়ে যায়, তখন আমরা কি বলি? তাকে প্যান্ডেমিক, রাইট? প্রথমে কি থাকে? এন্ডেমিক থাকে, আর পরে কি হয়ে যায়? প্যান্ডেমিক হয়ে যায়, মহামারী যেটাকে বলা হয়, যেটা আমরা কোভিডের সময় দেখেছি। ঠিক আছে, সো সেটাই বলছে কন্টিনিউ টু চ্যালেঞ্জ পাবলিক হেলথ, কনস্ট্যান্টলি পাবলিক হেলথ মানুষের শরীরকে চ্যালেঞ্জ করছে, রিকোয়ারিং আ হাই লেভেল অফ রেডিনেস ইন টার্মস অফ আর্লি ডিটেকশন অ্যান্ড র্যাপিড রেসপন্স। তো যার জন্য আমাদেরকে আগে থাকতে প্রস্তুত থাকতে হবে। কোভিড আমাদেরকে একটা
এক্সাম্পল সেট করে দিয়ে গেছে, বা কাইন্ড অফ বলতে পারো আমাদেরকে একটা টেস্ট করিয়ে দিয়ে গেছে যে ভবিষ্যতে এইগুলো এর থেকেও বড় কিছু আসতে পারে, তখন তোমাদেরকে আগে থাকতে রেডি থাকতে হবে। ডিটেকশনের জন্য আর্লি ডিটেকশন হবে, সাথে সাথে ডিটেকশন করে দেবো। ডিটেকশন মানে টেস্ট করা, আর র্যাপিড রেসপন্স মানে হচ্ছে কি ওষুধ খেলে সুস্থ হবে সেটাও ডিসাইড করে রাখা। ঠিক আছে, সো এইটা আমাদেরকে বলেছে প্যাসেজ 4। তো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এখানে হেলথের ওপর কনসেপ্ট কথা হচ্ছে। চলো ক্রাক্স খুঁজি। ইট ইজ নট পসিবল টু ইরাডিকেট কমিউনিকেবল ডিজিজ ইন দ্য কামিং ফিউচার। হাই লেভেল এক্সপেক্টেন্সি, হাই লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড ডিক্লাইনিং মর্টালিটি রেটস in children will boost human capital and eventually economic growth. High life expectancy and declining mortality rates in children will boost human capital and eventually economic growth. Development of natural immunity should be focus area in dealing with communicable disease like TB and malaria. D তে বলছে অপশন A and B। ক্রাক্স জানতে চেয়েছে, ক্রাক্স আলটিমেটলি পড়ে আমরা কি বুঝলাম, পড়ে আমরা কি বুঝতে পারলাম? অ্যাজামশান নয়, আবারও বলছি, এখানে এই যে কোশ্চেনটা দিয়েছে না, একটা অপশান অ্যাজামশান আছে, একটা অপশান ক্রাক্স আছে, সেই জন্য দুটো অপশানকে ঠিক বলে মনে হতে পারে, দুটো অপশানকে ঠিক বলে মনে হবে, কারণ একটা অ্যাজামশান একটা ক্রাক্স, ভুল অপশান নেই এখানে। ঠিক আছে, এখানে জেনারেলি অন্যগুলোতে যেরকম বেকার অপশান ছিল, এলিমিনেট করা যাচ্ছিল, এটাতে কোনো ভুল অপশান নেই। এটাতে এক একটা অপশান এক একটা রয়েছে, মানে একটা ক্রাক্স রয়েছে, একটা অ্যাজামশানস রয়েছে, আর একটা ওই মোটামুটি মাঝখানে রয়েছে, বাট ভুল নয়, কোনোটাই ভুল নয়। বাকিগুলোতে যেমন আমরা দেখছিলাম না বেকার অপশান ছিল, কেটে বাদ দিয়ে দিচ্ছিলাম, এটাতে কোনো ভুল অপশান নেই। কিন্তু ক্রাক্সটা কি এবার আমাকে বলো। এই যে এত প্যাসেজটা পড়লাম, ভবিষ্যতের কি কিছু পড়লাম, নাকি এখন কি কি সমস্যা আসছে, বা আগামী কিছু বছরের সমস্যা আসবে, কোনটা বুঝলাম আমরা প্যাসেজটা পড়ে? যে আমরা যাই করে নিই না কেন তার জন্য আমাদেরকে রেডি করে থাকতে হবে, কারণ সামনে আরও বিপদ আসছে। কিসের বিপদ আসছে? কমিউনিকেবল ডিজিজ আসছে। সে কমিউনিকেবল ডিজিজগুলো আমাদের ভবিষ্যতে আরও সমস্যায় ফেলতে পারে। বলো কোনটা? ডি মনে হচ্ছে। ওই যে আমি বললাম ডি এর এ আর বিতে একটা ক্রাক্স আছে, একটা অ্যাজামশন আছে, দুটো একসাথে হবে না, ডি হবে না, এইটুকু আমি বলে দিলাম। তাহলে অ্যান্সার হয়ে যেত যে কোশ্চেনে জিজ্ঞেস করতো হুইচ অফ দ্য ফলোয়িং আর ক্রাক্স অ্যান্ড বোথ অ্যাজামশনস, বোথ আর ক্রাক্স দুটোই জিজ্ঞেস করতো। এ আর বি এর মধ্যে একটা অ্যাজামশন একটা ক্রাক্স, এবার বলো দেখি কোনটা। অ্যান্সার আমি বলে দিলাম, এ আর বি এর মধ্যে থেকে যে কোনো একটা, দুটো নয়, কারণ একটা অ্যাজামশন একটা ক্রাক্স। এবার বলো কোনটা অ্যাজামশন কোনটা ক্রাক্স? আচ্ছা, মৌমিতার কি মনে হচ্ছে? না, অনিন্দিতারটা ঠিক হয়েছে। এ হচ্ছে ক্রাক্স, বি হচ্ছে অ্যাজামশন। অ্যাজামশন কখন হয়? সুদূর ভবিষ্যতে হয়। দেখো বি কি বলছে, হাই লাইফ এক্সপেক্টেন্সি অ্যান্ড ডিক্লাইনিং মর্টালিটি রেটস ইন চিলড্রেন উইল বুস্ট হিউম্যান ক্যাপিটাল ইভেনচুয়ালি ইকোনমিক গ্রোথ। অনেক পরে হবে। লাইফ এক্সপেক্টেন্সি যদি ভালো হয়, মানুষ যদি অনেক বছর বাঁচে, এবং ডিক্লাইনিং মর্টালিটি রেট, বাচ্চাদের বয়সের যে মারা যাওয়ার যে বয়সটা, সেটা যদি এখন ঠিকঠাক থাকে, মানে তারা যদি জন্মের পর না মারা যায়, উইল বুস্ট হিউম্যান ক্যাপিটাল। এরা ভবিষ্যতে বড় হয়ে রোজগার করে দেশের অর্থনীতিতে বুস্ট করবে, হিউম্যান ক্যাপিটাল হবে, এবং ইভেনচুয়ালি ইকোনমিক গ্রোথ। ইভেনচুয়ালি মানে গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে অর্থনীতিতে উন্নতি করবে। তো সেটা কি সুদূর ভবিষ্যতে অ্যাজিউম করে নেব আমরা, ধরে নেব। অ্যাজিউম করা মানে ধরে নেওয়া, যে এখন যদি এখানে আগুন ধরে, তাহলে 10 দিন বাদে এখানে সব ছাই থাকবে, বা 5 দিন বাদে এখানে সব ছাই থাকবে। সো এখানে ক্রাক্স মানে কি, আগুন লেগেছে, এইটা হচ্ছে ক্রাক্স। আর সুদূর ভবিষ্যতে 5 দিন বাদে এখানে ছাই থাকবে, বা ধুলো থাকবে, কার্বন ডাই অক্সাইড থাকবে এখানে, এই কথাটা বলা হচ্ছে অ্যাজামশনস। তো এই যে বি ইজ অ্যাজামশনস। এ হচ্ছে ইট ইজ নট পসিবল টু ইরাডিকেট কমিউনিকেবল ডিজিজ ইন দ্য কামিং ফিউচার। এটা নিয়েই তো গোটা প্যাসেজটা। বারবার বলছে না যে আমরা যাই করে নিই না কেন, যতই উন্নতি করি না কেন, এই যে কমিউনিকেবল ডিজিজ, ছোঁয়াচে রোগগুলো, সেগুলো আপকামিং ডিকেডে, আগামী 10 বছর, এই যে টার্মটা লেখা রয়েছে দেখেছো, আপকামিং ডিকেড,
প্রবলেম এই যে despite this progress communicable disease are expected to continue to remain a major public health problem in the coming decade posing a threat to both national international security আবার লাস্ট লাইনেও লিখেছে দেখো যার জন্য আমাদেরকে রেডি থাকতে হবে কমিউনিকেবল ডিজিজ আউটব্রেক উইল কন্টিনিউ টু চ্যালেঞ্জ পাবলিক কন্টিনিউ হবে টানা চলবে থামবে না টু পাবলিক হেলথ রিকোয়ারিং আ হাই লেভেল অফ রেডিনেস ইন টার্মস অফ আর্লি ডিটেকশন অ্যান্ড র্যাপিড রেসপন্স আমাদেরকে রেডি থাকতে হবে ওটাই তো অপশন এতে বলেছি ইট ইজ নট পসিবল টু ইরাডিকেট কমিউনিকেবল ডিজিজ ইন দ্য কামিং ফিউচার আপকামিং ভবিষ্যতে এটা সম্ভব নয় যে আমরা কমিউনিকেবল ডিজিজকে ইরাডিকেট করে ফেলতে পারবো বা একেবারে পুরোপুরি ভ্যানিশ করে দিতে পারবো সেইটাই বলেছে যে কনস্ট্যান্টলি আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে বোঝা গেল সো এই ইচ্ছাকৃত ডি অপশানটা দিয়েছিল জানো ইচ্ছাকৃত আমারও ফার্স্টে মনে হচ্ছিল যে ডি হলেও হতে পারে বাট পরে আই রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি ডিতে তো অ্যাজামশন ক্রাক্স দুটো রয়েছে আর আমার কাছ থেকে তো অ্যাজামশন জানতে চাইনি আমার কাছে জানতে চেয়েছে ক্রাক্স তো ইচ্ছাকৃত এই ডিটা দিয়েছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে ডি অপশান করবে ডি করবেই যাদের এই জিনিসটা আইডিয়াটাই ক্লিয়ার নেই যে হোয়াট ইজ ক্রাক্স অ্যান্ড হোয়াট ইজ অ্যাজামশনস তারা এটা করবেই কেন বলো তো আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা ভিশনের 1 নম্বর মক টেস্টের কোশ্চেন ঠিক আছে এইবার ভিশন যখন মক টেস্ট সেট করে 20টা মতো মক টেস্ট সেট করে তো মানে সিস্যাটের এইবার এই 20টা মক টেস্ট সেটে প্রথম যে সিস্যাটগুলো রয়েছে আজকে যে আমরাগুলো করলাম সেগুলো সব ক্রাক্স আর অ্যাজামশনে অন্য কিছু নেই দেখো টিল ডেট এখন অবধি অনেক হয় ইনফারেন্স হয় তারপরে হচ্ছে আমাদের কনভেট দ্য মেসেজ হয় ইরেশনাল সলিউশন হয় অনেক কিছু হয় আগের দিন আমরা পড়েছি না 2022-এর কোশ্চেন যখন করেছি ডিফারেন্ট টাইপ অফ মিক্সড ছিল বাট দেখো আজকে এখন অবধি যে কটা আমরা করলাম 10টা মতো মনে হয় করেছি 8-10টা সবকটাই দেখো রিলেটেড মানে হচ্ছে ক্রাক্স আর অ্যাজামশন এইটা এক্সপ্লানেশনে ভিশন এইটাই লিখে দিয়েছিল যারা অপশান ডি করেছিল সেখানে একটা যে অ্যান্সারটা দেয় সেখানেই লেখা ছিল যে অপশান ইচ্ছাকৃত দিয়েছে তোমাদেরকে এটা বোঝাবার জন্য যে দিস ইজ অ্যাজামশন দিস ইজ ক্রাক্স সো টু নো দ্য ডিফারেন্স বিটুইন বোথ ওই জন্য আমি আজকে এটা এইভাবে সেকশন ওয়াইজ ধরলাম এই কারণে কারণ এতদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কী হয় সব মিক্সড আপ থাকে প্রপার কোনোটাই শেখা যায় না তুমি জাস্ট সলভ করতে পারো বাট শিখতে গেলে কোনো একটা টেস্ট সিরিজ ধরতে হবে যেটাতে তুমি সেকশন ওয়াইজ কমপ্লিট করবে আজকে যেমন আমরা ক্রাক্স আর অ্যাজামশন করলাম দেখবে হয়তো নেক্সট 2-4টে মক টেস্টে পরে আবার কোনো দিন হয়তো শুধুমাত্র মেসেজ থাকবে কারণ ইনফারেন্স থাকবে ইমপ্লাইড দ্য প্যাসেজ থাকবে এরকম এক একদিন এক একটা টাইপের থাকে ঠিক আছে তো আমরা কি করলাম এখানে বুঝতে পেরেছি কোনটা অ্যাজামশনস কোনটা ক্রাক্স আর ডি হচ্ছে বোথ ক্রাক্স প্লাস অ্যাজামশনস আর এমনি সি হবে না বলে লাভ নেই কোনো ঠিক আছে সো অপশান এ আমরা অ্যান্সার হবে আচ্ছা তো আজকে আমরা এই অবধি করছি নেক্সট দিন আমরা এরপর থেকে যে প্যাসেজটা রয়েছে আই মিন তোমাদের 30 নম্বর কোশ্চেন থেকে ওখান থেকে করব আচ্ছা এই দেখো আজকে এই দেখো এই অবধি ক্রাক্স অবধি ছিল প্রথমটা দেখো ক্রাক্স আর অ্যাজামশনস অবধি এই অবধি ছিল 30-এর কোশ্চেনটা দেখো ইমপ্লাইড দ্য বাই প্যাসেজ ওই আমি বললাম না ইমপ্লাইড দ্য প্যাসেজ দেখেছো এরপর থেকে দেখো টানা ইমপ্লাইড দ্য প্যাসেজ দুটো ইমপ্লাইড দ্য প্যাসেজ তারপর আবার অ্যাজামশনস রয়েছে তারপর দেখো ইনফারেন্স রয়েছে তারপর আবার ক্রাক্স রয়েছে তারপর আবার অ্যাজামশনস রয়েছে বেশিরভাগ কিন্তু অ্যাজামশনস আর ক্রাক্স রয়েছে দেখেছো ক্রাক্স রয়েছে পরের পরপর সব 51-52 ক্রাক্স রয়েছে অ্যাজামশনস রয়েছে 53 ক্রাক্স রয়েছে এক একটা টাইপ এক এক ধরনের হয় ওই জন্য আমি বললাম যে কিছু কোশ্চেন এই কোশ্চেনটাতেই যদি জিজ্ঞেস করতো হোয়াট ইজ দ্য অ্যাজামশন অফ দিস প্যাসেজ অ্যান্সার হয়ে যেত কিন্তু ওই লাস্টেরটা বা বি ইদার এ আর বি হতো অথবা বি হতো কিন্তু এখানে আমরা অ্যাজামশনস নয় সুদূর ভবিষ্যতের নয় এই মুহূর্তে যেটা পড়লাম সেইটার ওপর বেস করে সবসময় ক্রাক্স হবে ক্লিয়ার গোটা পিডিএফটাই দেওয়া রইলো বাড়িতে প্রিন্ট আউট বার করে বাকিগুলো নিজেরা চেষ্টা করো সলভ করার ঠিক আছে করো দেখো কেমন হয় তারপর তো আমি তো নেক্সট দিন করাবোই কিন্তু তোমরাও একটু বাড়িতে প্র্যাকটিস করো সলভ করো আচ্ছা ইডিয়াম লাস্ট আমি কত অবধি পড়িয়েছিলাম একটু বলো তো কে অবধি না আচ্ছা অনিন্দিতা বললে পড়েছো না একটু ধরবো পড়া সি বাদ দিয়ে দেখো বাংলায় বললেও হবে কোনো ইংলিশে বলার দরকার নেই ওরকম নেসেসারি নয় তুমি যদি বাংলা মানেটাও বোঝাতে পারো তাহলেও হবে আচ্ছা ফ্যাবিয়ান পলিসি একটু জোরে বলবে হ্যাঁ আমি না শুনতে পাইনি আর একবার একটু বলো ডিলেইং লাস্টে কি বললে ডিলেইং এর পর ডিলেইং ডিসিশন সিদ্ধান্ত নিতে যারা দেরি করে ঠিক আছে পলিসি অফ ডিলেইং ডিসিশন আচ্ছা ফুট দ্য বিল
আরেকবার বল, তোমার সাউন্ডটা খুব আস্তে আসছে, বুঝলে? একটু স্পিকারটা একটু মুখের কাছে নিয়ে বলো তো। Take first step at personal risk. না না না, বেয়ার এক্সপেন্স, ফুট দ্য বিল, বিল মেটানো, টাকা দেওয়া, বেয়ার এক্সপেন্স মানেও কস্ট, বিল মানেও কস্ট, সবই এক। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, বলতে বলতে হয়ে যাবে। গ্রিজ দ্য পাম্প, হাত ঘষা, গ্রিজ দ্য পাম্প কখন করি আমরা এরকম? হ্যাঁ, ব্রাইব, ঘুষ নেওয়া। গ্রিন হর্ন, সবুজ শিং কাদের থাকে? কি? অনভিজ্ঞ, হ্যাঁ, ইনএক্সপেরিয়েন্সডদের, ঠিক। হ্যাঙ্কি প্যাঙ্কি, হ্যাঁ। হবসনস চয়েস, আচ্ছা। ইন কোল্ড ব্লাড, ইন কোল্ড ব্লাড, কোল্ড ব্লাড কাদের বলে? ঠান্ডা রক্তের কিছু করা, বুঝিয়েছিলাম গল্প বলে। হ্যাঁ, ইচ্ছাকৃত ডেলিভারেটলি করা। জন্ডিসড আই, কাদের চোখ হলুদ থাকে? জন্ডিসড আই, হ্যাঁ, প্রেজুডাইজ। কিক দ্য বাকেট, লাথি মারো বাকেটকে কখন? হ্যাঁ, মারা যাওয়ার আগে, টু ডাই। ঠিক আছে, হয়েছে পড়া, মোটামুটি ভালোই হয়েছে। বাড়িতে রিভিশন করতে থাকো, হয়ে যাবে। বন্ধ রাখবে না, মানে ধরো পরের দিন যদি তুমি LM থেকে পড়ো, তার আগে আবার A থেকে K অবধি আবার দুবার রিভিশন করে তারপর LM থেকে পড়বে, ঠিক আছে? এটা করতে থাকলে পুরো পড়াটা ভুলবে না। আচ্ছা, L থেকে আমরা আজকে পড়ছি, কি বলছে? লস্ট ইন দ্য ক্লাউডস মানে কনফিউজড, মেঘের মধ্যে কে হারিয়ে যায়? যে কিছু দিশা খুঁজে পায় না, তারা হচ্ছে মেঘের মধ্যে হারিয়ে যায়, কনফিউজ যারা। লুজ গ্রাউন্ড, ফেল টু কিপ পজিশন, লুজ গ্রাউন্ড মানে মাটি বা পজিশন। তুমি যদি সেটা ধরে রাখতে না পারো, তার মানে কি নিজের পজিশন কেউ যদি ধরে রাখতে না পারে, সেটা খারাপ কাজের হোক বা খারাপ কথার মাধ্যমে হোক, যেভাবেই হোক না কেন, ফেল টু কিপ পজিশন। লাভ ইন ওয়ান স্লিভস, টু লাভ সিক্রেটলি, স্লিভস মানে কি জামার হাতা থাকে না, এবার যদি কেউ মুখ যদি জামার মধ্যে লুকিয়ে লুকিয়ে হাসে, তার মানে কি লুকিয়ে হাসা, তুমি হাসছো সেটা কেউ দেখতে পাচ্ছে না, মুখ লুকিয়ে হাসা মানে সিক্রেটলি হাসা, তাই বলছে টু লাভ সিক্রেটলি। লিভ নো স্টোন আনটার্নড মানে কি তুমি কোনো পাথর ছাড়োনি, যতটা ইউপিএসসির জন্য হওয়া পসিবল তুমি সবটা পড়েছো, মানে হচ্ছে টু মেক অল পসিবল এফোর্টস, কোনো সব পাথর ভেঙে ফেলেছো, কোনো রকম পাথর ছাড়োনি, দ্যাট মিনস হচ্ছে কোনো রকম টপিক ছাড়োনি সিলেবাসে, যতটা পসিবল এফোর্ট দেওয়া যায় ততটাই দিয়েছো, ঠিক আছে? প্রচণ্ড হার্ডওয়ার্ককে বলা হয়ে থাকে লিভ নো স্টোন আনটার্নড। লিভ ইন দ্য ডার্ক, টু টেক আ রিস্ক ডেলিভারেটলি, ইচ্ছাকৃত বা জেনে বুঝেও কোনো রিস্ক নেওয়া, জেনারেলি বিজনেসের ক্ষেত্রে হয়, ডেলিভারেটলি মানুষ রিস্ক নেয়, কারণ রিস্ক না নিলে গেইন হওয়ার কোনো চান্স থাকে না, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? লুক শার্প, টু মেক হ্যাস্টি, খুব তাড়াহুড়া করা বা তাড়াতাড়ি দেখানো, এই ধরনের কাজের ক্ষেত্রে হয়, ঠিক আছে? মানে জেনারেলি যখন ফাস্ট কিছু করতে হয়, ফাস্ট, FAST, ফাস্ট, তাড়াতাড়ি করা, সেটাকে লুক শার্প বা টু মেক হ্যাস্টি মানেও তাড়াহুড়া করা। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু ডিসক্লোজ, আমরা বলি না সেই যে বিড়ালটাকে ঝুলির থেকে কে বার করলো, মানে কি কে বিষয়টাকে হাটে হাড়ি ভেঙে দিল, সবার সামনে নিয়ে আসলো, সো দ্যাট ইজ কল দি টু ডিসক্লোজ, সবার সামনে ডিসক্লোজ করে দেওয়া। আচ্ছা, এরপর বলছে লিভ ইন আ ফুলস প্যারাডাইস, মিথ্যে আশায় বাঁচা, আমরা বলি না তুই স্বর্গে, মূর্খের স্বর্গে বাস করছিস, এটা খুব কমন ওয়ার্ড আমরা বলে থাকি, মানে হচ্ছে মূর্খের স্বর্গ মানে ফুলস প্যারাডাইস, ফলস হোপ, মিথ্যে আশায় বেঁচে থাকা। লায়ন্স শেয়ার, আমরা বলি সিংহভাগ, জানিস তো ওকেই সিংহভাগ দিয়ে দিয়েছে, সিংহভাগ মানে কি, মানে ম্যাক্সিমাম পোর্শনটাই ওকে দিয়ে দিয়েছে, লার্জ পার্টটাই ওকে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ কল লার্জ পার্ট, ম্যাক্সিমাম পোর্শন, লায়ন্স শেয়ার, বাংলায় বলে সিংহভাগ, অনেকটা অংশ। লুবস অ্যান্ড ফিশেস, মেটেরিয়াল বেনিফিট, লুবস অ্যান্ড ফিশেস যেটাকে আমরা বলি টাকার লোভে কিছু করা, জিনিস পাওয়ার লোভে কিছু করা, মেটেরিয়াল বেনিফিট মানেই হচ্ছে তাই, কিছু না কিছু পাবে, তার বিনিময়ে তুমি পাবে, সেই বেনিফিটের জন্যই জিনিসটা করা। আচ্ছা, এরপরে আসে হচ্ছে
লাইভ ওয়্যার মানে হচ্ছে এনার্জেটিক, লাইভ মানে জীবিত, ওয়্যার মানে তার। তো জীবিত তার কখন হয়? যার ভেতর কারেন্ট থাকে, রাইট? সো কারেন্ট থাকলে কোনো জিনিস কি হয়? এনার্জি পায়, আর এনার্জি তো শক্তি, তো দ্যাট ইজ কল দি এনার্জেটিক। এইভাবে মনে রাখবে, লাইভ মানে জীবিত, ওয়্যার মানে তার। তো জীবিত তারে কি থাকে? ইলেকট্রিসিটি থাকে, তো সেখান থেকে কি তৈরি হয়? এনার্জি তৈরি হয়। তার মানে লাইভ ওয়্যার কী হবে? এনার্জেটিক হবে। সবসময় ট্রাই টু কানেক্ট দ্য ওয়ার্ড, দেখবে খুব ইজিলি হয়ে যায়, জিনিসগুলো মুখস্থ করতে হয় না। লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ মানে ক্রিটিসাইজ আ গিফট। অনেকে থাকে না উপহার পেলে খুব নিন্দা করে বা উপহারটাকে নিন্দা করে, অনেকে বলে এটা তো আমার পছন্দ না, আমি হলে এটা নিতাম সেটা নিতাম। অনেক লোক থাকে খুব নাক ছিটকুনি হয়, যাদের কোনো কিছু দিয়েই মানে মন সন্তুষ্ট করা যায় না, সবার উপহারের নিন্দা করে, তো তাদেরকে বলা হয় লুজ ওয়ান্স হেড, টু বি ক্যারিড অ্যাওয়ে মানে হচ্ছে কাইন্ড অফ বলতে পারো ক্যারিড অ্যাওয়ে মানে কাইন্ড অফ এটাকে এইভাবে বলা যেতে পারে, জয়লাভ করার পরেও বা লাইফে সাকসেসফুল হওয়ার পরেও সামহাউ স্যাটিসফাইড নয় বা খুশি নয়, তাদের ক্ষেত্রে এই টার্মটা ইউজ হয়, ঠিক আছে? লুজ ওয়ান্স হেড মানে মাথা নিচু করা, ঠিক বলবো না এটাকে, মানে জিতে গিয়েও হেরে যাওয়া, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, লং অ্যান্ড শর্ট ইন ব্রিফ, আমরা বলি না তাড়াতাড়ি বলতো, ছোটো বড়ো মিলিয়ে তাড়াতাড়ি বলে দে, মানে মানেটা কি? ছোট করে বল। ব্রিফ মানে সারসংক্ষেপে বলা, শর্টে বলা। আচ্ছা, ল্যাটিন অ্যান্ড গ্রিক ইনকম্প্রিহেন্সিবল। আচ্ছা, তোমার কাছে তুমি কি ল্যাটিন পড়তে পারো? না। গ্রিক পড়তে পারো? না। তার মানে কি বোধগম্য হয়? ল্যাটিন আর গ্রিক তোমার কাছে হয় না। ইনকম্প্রিহেন্সিবল মানেই হচ্ছে অবোধগম্য। এই যে এতক্ষণ ধরে আমরা কম্প্রিহেনশন পড়লাম, কম্প্রিহেনশনের বাংলা মানে কি? যেটা বোধগম্য হয় সেইটাকেই কম্প্রিহেন্স করা বলা হয়। যেটা তুমি বুঝতে পারো, প্যাসেজ পড়ে তুমি যেটা বোঝো সেটাই অ্যান্সার হবে, দ্যাট ইজ কল কম্প্রিহেনশন, ঠিক আছে? তো সেইটাই বলছে ইনকম্প্রিহেন্সিবল, কারণ ল্যাটিন অ্যান্ড গ্রিক আমরা বুঝি না তাই। আচ্ছা, লাস্ট নেইল ইন দ্য কফিন। আচ্ছা, লাস্ট নেইল, কফিনে কেউ মারা গেলে কফিনে যখন লাস্ট পেরেকটা পোতে, দ্যাট ইজ কল দি লাস্ট নেইল ইন দ্য কফিন। তার মানে কি? এমনি ধ্বংস হয়েছিল, তার মধ্যে তুমি আর একটা পুঁতে আরও ধ্বংস করে দিলে। দ্য লাস্ট কজ টু রুইন, এই যে বলছে কি কজিং রুইন, যেটা কিনা ধ্বংস করবে, মানে আর কিছুই বেঁচে নেই। লাস্ট কফিনের পেরেক যে পোতে সে তার মানে সব কিছু ধ্বংসই করে দেয়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে লিড আপ দ্য গার্ডেন পাথ মানে হচ্ছে কাউকে চিট করা, ঠিক আছে? ঠকানো। লিপস অ্যান্ড বাউন্ডস, র্যাপিডলি কোনো জিনিস খুব তাড়াতাড়ি করাকে বলা হয় লিপস অ্যান্ড বাউন্ডস। লাস্ট স্ট্র টু দ্য ফাইনাল ট্রায়াল অফ প্র্যাকটিস, যেটাকে আমরা বলে থাকি হিট। দেখবেন নাচের আগে হয় ফাইনাল রিহার্সাল, স্কুলে স্পোর্টস হওয়ার আগে হয় হিট, হিটের অনেকগুলো দিন থাকে, হিট 1, হিট 2, হিট 3, তো দ্যাট ইজ কল দি লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা অ্যাকচুয়ালি হবে সেটার আগে যেদিন আমরা করি, দ্য ফাইনাল ট্রায়াল অফ প্র্যাকটিস। আচ্ছা, লেট দ্য গ্রাস গ্রো আন্ডার দ্য ফিট টু ডিলে দ্য ম্যাটার্স। আচ্ছা, তুমি দাঁড়িয়ে আছো, তোমার পায়ের তলায় ঘাস গচিয়ে গেছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি কাজটা করতে ডিলে করেছো। যদি কাজ করতে আমরা কখনো ডিলে করি, তার মানে আমার পায়ের তলায় ঘাস গজিয়ে গেছে। অনেক সময় মায়েরা বলে না, কিরে তো 18 মাসে বছর হয়, তার মানেটা কি? তার মানে ইউ আর স্লো, সব কিছুতে দেরি করছো। দেরি মানুষ করলেই তার পায়ের তলায় ঘাস হয়, না হলে হয় না, বিকজ ঘাস হতেও অনেকটা টাইম লাগে। আচ্ছা, এম এ কি বলছে? মেক বোথ এন্ডস মিট টু লিভ উইদিন ওয়ান্স মিনস, এটার আগের দিনও আমরা করেছিলাম যে নিজের ক্ষমতার মধ্যে বাঁচা, দ্যাট ইজ কল দি মেক বোথ এন্ডস মিট। মেন্ড ওয়ান্স ফেন্সেস টু মেক পিস, শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা বা ঝগড়াঝাটি অশান্তি ভুলে গিয়ে শান্তি স্থাপন করা। মেক আ ক্লিন ব্রেস্ট টু কনফেস। আচ্ছা, ব্রেস্ট মানে কি? বুক। তুমি যদি তোমার বুককে হালকা করো, ক্লিন করো, পরিষ্কার করো, তার মানে কি? মনের ভেতর যা জমেছিল, কষ্ট, দুঃখ, ভয়, অন্যায় যাই করে থাকো না কেন, সেটা তুমি স্বীকার পেয়ে গেলে, বলে দিলে, কনফেস করে দিলে। কনফেস করা মানে বলে দেওয়া, স্বীকার করা, ঠিক আছে? সো দ্যাট মিনস তোমার বুকটা বা তোমার মনটা, তোমার হৃদয়টা কি হলো? ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, মেক অ্যামেন্ডস টু গিভ কম্পেনসেশনস। অ্যামেন্ড করা মানে হচ্ছে কম্পেনসেট করা। একটা আমরা কোয়ালিটিতে পড়েছি না বা শুনেছি না টার্মটা কম্পেনসেশন, অ্যামেন্ডমেন্ট, সংশোধনী বিল। তার মানে কি? আগে আমি ভুল করেছিলাম, সেই ভুলটাকে আমি অ্যামেন্ড করছি, সংশোধন করছি, করে ঠিক করছি। তার মানে কি? আমি কম্পেনসেটই তো করছি, আগে যে অন্যায়টা করেছিলাম সেটাকে আমি ধামাচাপা দিয়ে আবার ভালোটা আনা মানেই তো আমি ঠিক করছি, দ্যাট ইজ কল কম্পেনসেট করা, ঠিক আছে? আচ্ছা, মেক দ্য মোস্ট অফ, আমরা বলি না যে যা তোমার কাছে আছে সেটাকে পুরোপুরিভাবে ইউটিলাইজ করো, মানে ইউটিলাইজ, টোটালি ইউটিলাইজ দ্য টাইম। এই যে মেক দ্য মোস্ট টু ইউটিলাইজ টাইম, সময়টাকে সঠিকভাবে কাজে লাগানো। মুভ হেভেন অ্যান্ড আর্থ টু ট্রাই আটমোস্ট। আচ্ছা, আমরা বলি না, আমি একটা কথা বলে যে যদি কোনো জিনিসকে তুমি নিজের দিল মানে মন থেকে খুব চাও, তাহলে সেই পুরি কায়নাত তোমাকে হেল্প করে। তার মানে কি? তার মানে হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ, তুমি এই জিনিসটা পাওয়ার জন্য স্বর্গ মর্ত সব এক করে ফেলেছো। তার মানে তোমার পক্ষে যতটা পসিবল তুমি সব করে ফেলেছো। টু ট্রাই আটমোস্ট, আটমোস্ট মানে এর ওপরে আর কিছু হতেই পারে না, ইউ হ্যাভ ট্রাইড এভরিথিং ফর ইট,
তো যেটা ইউপিএসসি অ্যাসপিরেন্টদেরকে করতে হয় ইউপিএসসি পাওয়ার জন্য। মেক শিওর টু অ্যাসার্টেন, মেক শিওর আমরা বলি না যে কোনো কথা বলার আগে মেক শিওর দ্যাট ইউ নো ইট ওয়েল, আমরা বলি না যে এটা বলার আগে তুই শিওর হ যে তুই জানিস, তার মানে কি নিজে নিশ্চিত হও, অ্যাসার্টেন মানে নিশ্চিত হওয়া, নিজে নিশ্চিত না হয়ে অন্যকে কেন বলতে যাচ্ছ। আচ্ছা এরপর বলছে মেক নাইদার হেড নট টেল, মানে কি আমরা বলি না আমি কথা না আগা মাথা কিছু বুঝতে পারিনি, আগা মাথা মানে কি আগা মাথা, আগা মানে পা, দ্যাট ইজ টেল, আর এখানে হচ্ছে মাথা মানে হেড, তার মানে কি আমি সামনে পেছনে কিছুই বুঝিনি, দ্যাট ইজ কল দি হচ্ছে তোমার মেক নাইদার হেড নট টেল, মানে নট টু আন্ডারস্ট্যান্ড, কিচ্ছু বুঝতে পারিনি। মুট পয়েন্ট আর ডিবেটেবল পয়েন্ট বা আনডিসাইডেড পয়েন্ট, মানে হচ্ছে যেটা এখন অবধি ডিসাইড হয়নি। যেমন ধরো আমাদের একটা এক্সাম্পল হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান যে জায়গাটা ভারতের ক্যাপচার করে রেখেছে সেটা কি আমাদের ডিসপিউটেড বা আনডিসাইডেড না, ওরা ক্যাপচার করে রেখেছে, ওটা আমরা ভারতের ম্যাপের মধ্যে আঁকি, ওটা আমাদের জায়গা, বাট আমরা সেখানে যেতে পারি না, আমরা কিছু নিতে পারি না, বিকজ ওটা ওরা ক্যাপচার করে রেখেছে। ইভেন আকসাই চীনও তাই, আকসাই চীন ভারতের যে পিওকের সাইডের জায়গাটা লাদাখের ওপরে চায়না ক্যাপচার করে বসে রয়েছে, অথচ আমরা ভারতের ম্যাপে আঁকি, জম্মু কাশ্মীর আঁকি যখন কিরম আঁকি এরকম ওপরটা দুপাশে দুটো এরকম কোনা আঁকি, সেই কোনার এই কোনা পাকিস্তান নিয়ে নিয়েছে, এই কোনা চায়না নিয়ে নিয়েছে, বাট অ্যাকচুয়ালি আমরা আঁকি আমাদের ম্যাপে। সো দ্যাট ইজ কল দি আনডিসাইডেড বা ডিবেটেবল পয়েন্ট, যেটা অ্যাকচুয়ালি কার সেটা একটা ডিবেটেবল পয়েন্ট। মিট ওয়ান্স ওয়াটারলু টু ফেস ফাইনাল ডিফিট, একদম ফাইনাল হারটা ডিফিট, যে এরপর আর তোমার জেতার কোনো জায়গা নেই। আচ্ছা ম্যান অফ লেটার্স, যারা ম্যান অফ লেটার্স মানে কি শিক্ষিত মানুষ, লিটারারি পারসন। আচ্ছা ম্যান অফ মেক লাইট অফ, নট টু কেয়ার, কারোর পরোয়া না করা বা পার্টিকুলার কোনো একটা মানুষেরও পরোয়া না করাকে বলা হয়। আচ্ছা মিডাস টাচ আর টাচ হুইচ টার্নস এনিথিং ইনটু গোল্ড, আচ্ছা সেই একটা গল্প ছিল না সোনার কাঠি রূপোর কাঠি, সেই যে মেয়েটা ঘুমাতো মাথার কাছে লাঠি টাঠি রেখে দিতে, সেই রূপকথার গল্প, টাচ করলে পর সব কিছু সোনা হয়ে যেত, তো সেইটার কথা বলা হয়েছে মিডাস টাচ আর টাচ হুইচ টার্নস এনিথিং ইনটু গোল্ড, ছুলে পরেই সব কিছু সোনা হয়ে যাবে। ম্যান অফ পার্টস আর ম্যান অফ কোয়ালিটিস, যারা গুণী মানুষ হয় তাদেরকে বলা হয় ম্যান অফ পার্টস। মিলি মুতেড মানে হচ্ছে সফট স্পোকেন, মানে যারা খুব সফট কথা বলে, হার্শ কথা বলে না, খারাপ কথা বলে না, কাউকে হার্ট করে কথা বলে না, এবং যেটা বলে খুব মানে সফটভাবে ভালোভাবে বলে। ম্যান অফ স্ট্র আ উইক পারসন, দুর্বল ব্যক্তি। স্ট্র কেমন হয়, যেটা দিয়ে আমরা এই পাইপে করে যেগুলো খাই, ওই কোল্ড ড্রিঙ্কস খুব ইয়ে হয় না, দুর্বল হয় না, চাপলেই ভেঙে যাবে, ওইটাকে বলা হয় দুর্বল ব্যক্তি। মিনস ম্যাটার্স, হাইড দ্য ট্রুথ অ্যান্ড প্রিটেন্ড, সত্যিটাকে লুকিয়ে সামনে ভান করা, প্রিটেন্ড মানে ভান করা। মেয়ার্স নেস্ট আর ফলস ইনভেনশনস, ফলস মানে তো জানোই মিথ্যে বা বোকা বোকা, মানে যেটা কোনো কাজে লাগবে না, ফলস মিনস এখানে বোকা বোকা, ঠিক আছে, বা কাজে লাগবে না। ইনভেনশন মানে হচ্ছে কিছু প্রযুক্তি ইনভেন্ট করা, নতুনত্ব কিছু নিয়ে আসা, তো যে ইনভেনশনটা অলরেডি কেউ আগে থাকতে করে ফেলেছে, তোমার নতুনত্বতার ভেতর কিছু নেই, সেটাকে বলা হয়ে থাকে ফলস ইনভেনশন। আচ্ছা এনে কি বলছে, নাল অ্যান্ড ভয়েড, এটা আমরা পলিটিতে শুনবো, সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় যখন, সেখানে বলে না নাল অ্যান্ড ভয়েড মানে ইনএফেক্টিভ, আজকে থেকে এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গেল, মানে কাজে আর লাগবে না, এটা আজ থেকে বাতিল, দ্যাট ইজ কল নাল অ্যান্ড ভয়েড। নেক্সট টু নাথিং, অলমোস্ট নাথিং, নেক্সট টু নাথিং মানে কি, নেক্সট টু মানে কি অলমোস্ট, প্রায় শেষ, নেক্সট টু নাথিং। আমরা অনেক সময় বলি না যে ঘরে অমুক জিনিস বাড়ন্ত, ওটাকে ইংলিশে বলে নেক্সট টু নাথিং, মানে আমার কাছে এই জিনিসটা প্রায় শেষের দিকে, ঠিক আছে, দ্যাট ইজ কল নেক্সট টু নাথিং। নেক অ্যান্ড ক্রপ মানে হচ্ছে কি কমপ্লিটলি, নেক অ্যান্ড ক্রপ মানে পুরোপুরি, কেন বলো তো এভাবে মনে রাখবেন, নেক মানে গলা, ক্রপ টপ মেয়েরা অনেক সময় পরে থাকে, বা গলা অবধি যে ঢাকা থাকে যে টপগুলো, সেইগুলোকে অনেক সময় বলা হয়ে থাকে ক্রপ, তো সেই হিসেবে মানে কি পুরো বডিটাই তো ঢেকে রেখেছে, সেই হিসেবে বলতে গেলে তো শুধু মুখটা বাদ দিয়ে অলমোস্ট পুরোটাই তো বডির ঢাকা, তো দ্যাট মিনস হচ্ছে নেক অ্যান্ড ক্রপ মানে হচ্ছে কমপ্লিটলি। আচ্ছা নো লাভ লস্ট, ইন্টেন্স ডিসলাইক, নো লাভ লস্ট, আর কিছু ভালোবাসা বেঁচে নেই, সব ভ্যানিশ হয়ে গেছে, শুধুমাত্র অসম্ভব ডিসলাইক, অপছন্দ রয়ে গেছে। নিপ ইন দ্য বাড টু ডেস্ট্রয় ইন ভেরি বিগিনিং, আচ্ছা নিপ ইন দ্য বাড, বাড মানে কি ফুলের কড়ি, নিপ কাইন্ড অফ তুমি এখানে এভাবে ধরতে পারো সূচ বা জাতীয় কিছু খোটা দেওয়ার বা নষ্ট করার জিনিস, তো তুমি ফুলের কড়িটাকে যদি ভেঙে ফেলো, তার ভেতর সূচ ঢুকিয়ে দাও, তার মানে কি কোনো জিনিসের শুরুতেই তো জিনিসটাকে নষ্ট করে ফেললে, করি কি হয় জিনিসের বিগিনিং হয়, তাই তো, তো টু ডেস্ট্রয় ইট ইন দ্য ভেরি বিগিনিং। নেট ওয়ার্থ ওয়ান সল্ট, নেট ওয়ার্থ ওয়ান সল্ট, আমরা বলি না তুই আমার বিশ্বাসের যোগ্য নস, নিমুখ হারাম, বাংলা এই কথাটা খুব বলা হয়,
নিমুখ হারাম, কথাটা আসে কোথা থেকে জানো? নিমাক হারাম মানে হচ্ছে যে নুন খেয়ে বেইমানি করেছে তাকে নিমাক হারাম বলে, ওটাই নিমুখ হারাম হয়ে গেছে তাড়াতাড়ি বলার জন্য। নট worth of one salt মানে যে কারোর লবণ খেয়েছে অথচ তার বিশ্বাস রাখতে পারেনি, অকৃতজ্ঞ বেইমানদের বলা হয়ে থাকে। নট ডিজার্ভিং যে যোগ্য নয় বিশ্বাসের, ঠিক আছে, তাকে বলা হয় নট worth of one salt। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমরা MNO অবধি পড়লাম, নেক্সট দিন থেকে আমরা OP থেকে পড়বো। এইগুলো বাড়িতে আগের দিন একদম A থেকে N অবধি টানা পড়ো, ঠিক আছে, টানা মানে এরকম নয় যে শুধু আজকে হ্যাঁ LMON পড়বে এরকমটা নয়, পুরোটা পড়বে একদম প্রথম থেকে N অবধি টানা পড়বে, ঠিক আছে। আর দুটো দিন বা দুটো ক্লাস গেলে পরে আমাদের ইডিয়ামটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। আচ্ছা, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো, এমনি ক্লাস কমপ্লিট। ওএমআর দেবে, ওএমআরে গোল করতে হবে ABCD, আর মেন্সে ডেসক্রিপটিভ, মেন্সে অ্যান্সার রাইটিং লিখতে হবে, কোশ্চেন অ্যান্সার যেরকম কলেজে লেখো সেটা মেন্সে থাকে। আচ্ছা, আর কোনো কোয়ারি নেই তো? আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস কমপ্লিট করছি। তোমাদের আজকে দুটো ম্যাথ ক্লাস আছে, দুপুরে 1টা থেকে আছে একটা, আর হচ্ছে এই আধ ঘন্টা পরেই রয়েছে, আর হচ্ছে এরপরে আবার রয়েছে, ঠিক আছে, বিকেলে আবার 5টা থেকে, মানে আগামীকালেরটা আবার বিকেলে রয়েছে 5টা থেকে। এটা ওই যেটা দুপুরে রয়েছে ওটা আগের রবিবারেরটা, আগের রোববার যেহেতু ক্লাস হয়নি টাইক্লোনের জন্য, আর হচ্ছে আগামীকাল আবার একটা আজকে আবার বিকেলে আছে, সেটা হচ্ছে সামনের কালকের রবিবারের যে ক্লাসটা ছিল ওটা আজকে বিকেলেই হয়ে যাবে 5টা থেকে, ঠিক আছে। আচ্ছা, ক্লাস কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সামনের শনিবারে। বাড়িতে পড়ো, যদি কোনো ডাউট হয় বা কোনো কোয়ারি থাকে গ্রুপেও জিজ্ঞেস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা রাখলাম।